ওয়েল, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শুক্রবার রাতের হোম স্টুডিও থেকে আয়োজন ভূতের ডায়েরিতে। অ্যান্ড ভূতের ডায়েরি বেসিক্যালি আমরা প্রতি আহ, শুক্রবার দিন রাতে 11:30-এ স্টার্ট করি, বাট কিছুটা টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাকে একটু ডিলে করতে হয়েছে, অলমোস্ট 15 মিনিট। সো যেহেতু এটা হোম স্টুডিও থেকে, সো আই হোপ আপনি আমার এইটুকু অবস্থা বুঝবেন। অ্যান্ড যেহেতু ইন্টারনেটের থ্রুতে শোটা স্টার্ট করতে হচ্ছে, সো কোনো কারণে যদি লাইন ডিসকানেক্টেড হয়ে যায় এটার জন্য আমি দুঃখিত, বিকজ অন্য সময় আমি যেটা করি সেটা হচ্ছে আজকে মানে সন্ধ্যা থেকেই আমার এলাকায় একটু ঝামেলা করতেছে নেট, ইভেন আমার কারেন্টও খুব ঝামেলা করতেছে। যেহেতু এটা শোটা করতে আমার একটু সময় লাগে, সবকিছু সেট আপটা নিজের করতে হয়। আমি আশা করব আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়গুলোকে মাথায় রাখবেন আর কি। একটু ডিফারেন্ট সেট আপ আজকে শোটা করার চেষ্টা করছি, এটাও একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। আমি লাইফে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। তো সেই প্রেক্ষাপটে আজকে যারা আমাদের ভূতের ডায়েরি ফার্স্ট টাইম দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই শো নিয়ে আপনার নেতিবাচক মতামত থাকতে পারে, কমেন্টে লিখবেন, বাট এমন কোনো কমেন্ট লিখবেন না যেটার জন্য আমার অ্যাডমিন প্যানেল আপনাকে ব্যান করে দেয়। আমার খুব কষ্ট লাগে, বিকজ আপনি মানে আপনাকে কাছে টানতে আমার 12 বছর টাইম লাগছে, রাইট, এই জায়গাটায় পৌঁছাইতে। তো এখন আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ব্যান হয়ে যান, সো এটা আমার জন্য অনেক কষ্টকর, খারাপ লাগবে। সো আমি আপনাকে চাইবো যে আপনি আমার সাথে কানেক্টেড থাকেন। আর আজকে শোটাতে যদি আপনি কানেক্টেড থাকতে চান, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট লাইভটা দেখেন, লাইভটা শেয়ার করেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে অনুষ্ঠান চলাকালীন আপনার যদি মনে হয় যে আপনার কাছে এই ধরনের ঘটনা আছে, আপনি আমার পেজের ইনবক্সে আমাকে একটু নক দিতে পারেন, সাথে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখবেন যে উদয়, আমি তোমার ভূতের ডায়েরিতে কানেক্টেড হতে চাই। আমি আবারও বলছি কি করবেন, সেটা হচ্ছে আপনার কাছে যদি 3টা 4টা 5টা ঘটনা থাকে যেগুলো প্যারানর্মাল ঘটনা হইতে পারে, আগে কোনো রেডিও স্টেশনে গিয়েও আপনি বলে আসছেন, বাট আপনার কাছে এই ঘটনাগুলো আছে এবং আপনি বলতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি জাস্ট আমার পেজের ইনবক্সে, অর্থাৎ আর জি উদয়ের যে পেজটা থেকে আপনি লাইভটা দেখতেছেন সেই পেজের ইনবক্সে জাস্ট একটা মেসেজ পাঠাবেন যে উদয়, আমার কাছে কিছু স্টোরি আছে, আমি তোমার সাথে শেয়ার করতে চাই। বাসায় বসে আপনার স্মার্টফোন আর ইন্টারনেটের থ্রুতে গল্পগুলো শেয়ার করতে পারবেন। অনুষ্ঠান চলাকালীন যদি সামহাউ ডিসকানেক্টেড হয়ে যায়, উইদিন 5 to 10 মিনিটস আমি আবার লাইভে ব্যাক করবো। সো এমন ভাবার কোনো কারণ নেই শো বন্ধ হয়ে গেছে, যদি না আমি আল্লাহ হাফেজ টাটা বাই বাই বলি। যদি বাইচা থাকি শো পুরোটা শেষ করবো। এন্ড আজকে শো হয়তো 1:30 পর্যন্ত আমাকে রান করতে হবে। আমার কাছে এখন পর্যন্ত 3জন অতিথিকে আমি ইনভাইট করছিলাম, 2জন কানেক্টেড হইতে পারছে, আরেকজন পারে নাই। এটা ঘটনা হইতেছে যে লাইক ও ট্রাই করতেছে, বাট ওর ডিভাইসটা আসলে ওরে দিতেছে না। আমি বারবার দেখতেছি ও ঢুকতেছে কিন্তু ওর মাইক এন্ড ক্যামেরা কাজ করতেছে না। এন্ড আমি আশা করব ও হয়তো ট্রাই করবে এবং আমি ওকে লাইনে নিতে পারবো। আর যদি না পারি তাহলে সেক্ষেত্রে থার্ড একটা অপশন আমি ইনস্ট্যান্ট লাইভে বলে দিব যে আপনাদের কারো কাছে যদি গল্প থাকে আমাকে ইনস্ট্যান্ট মেসেজে নক করবেন, আমি জানাই দিব কি করতে হবে। খুব ইজি, একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কটা আপনি কপি করবেন এন্ড গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন এন্ড কানেক্টেড হয়ে যাবেন। মানে এটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার কিছু নাই। বাট প্রবলেমটা হয় কি, আমরা যখন টেকনোলজি নিয়ে কথাবার্তা বলি তখন আমরা একটু ঘাবড়ায় যাই আর কি। মানে বিষয়গুলো খুবই ইজি। আমি খেয়াল করছি যে আমরা অনেক পরে, আমরা লাইক হচ্ছে যখন ধরেন এই কোভিড-19 হয়েছে তখন এসে আসলে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করছি। বাট বাইরের দেশের পোলাপান আসলে অনেক ফাস্ট এবং ওরা অনেক তাড়াতাড়ি এগুলো নিয়ে কাজ করে। So আমার মনে হয় আমাদের আসলে, আমরা স্মার্টফোন ইউজ করতেছি বাট খুব ইজিলি আমরা অনেক কিছু করতে পারি না। বাট আমরা জানি না যে আমাদের স্মার্টফোনের মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো আমরা ইজিলি ইউজ করতে পারলে আমাদের লাইফটা আরো ফাস্টার হয়ে যাবে। ইভেন আমিও জানতাম না। এখন ঘটনা হচ্ছে কি, আজকে শোটাতে আপনি কিছু ভৌতিক ঘটনা শুনবেন। সব ঘটনা যে আপনার ভয় লাগবে তাও না, কিছু ঘটনা আপনার ভয় লাগবে, কিছু ঘটনা আপনার ভালো লাগবে না। তো আপনার ভালো লাগা বা মন্দ লাগা সেটা অবশ্যই আমার কাছে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা আপনি কমেন্ট সেকশনে জানায়েন। অ্যান্ড দেশের বাইরে থেকেও চাইলে কানেক্টেড হইতে পারবেন, মানে যেহেতু এই শোটা ফেসবুকের জামানায় হইতেছে। সো আপনি যদি মনে করেন আগামী সপ্তাহে আপনি বাসা থেকে, আপনি কানাডায় থাকেন বা আমেরিকায় থাকেন, লাস্ট উইকে যেমন আমার সাথে থাইল্যান্ড থেকে একটা ভাই যুক্ত হয়েছিল, এর আগের দিন আমার সাথে সুইজারল্যান্ড থেকে একটা আপু যুক্ত হয়েছিলেন, এন্ড ঢাকার বাইরে থেকে তো বন্ধুরা আমাদের নিয়মিত যুক্ত হচ্ছেনই। সো আপনিও চাইলে যুক্ত হইতে পারবেন, জাস্ট আমার পেজের ইনবক্সে একটু জানায়েন যে আপনার কাছে গল্প আছে, এন্ড সাথে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হোক, ইমো নাম্বার হোক, আর দেশের ভিতরে থাকলে পার্সোনাল নাম্বার হোক, সেটা আমার দিয়ে দিন। এন্ড আমি আপনার সাথে কানেক্টেড হয়ে যাবো আর কি। আজকে না হইতে পারলে নেক্সট উইকে। ইয়ামিন খুব ট্রাই করতেছো, আমি দেখতেছি ডিভাইস নট কানেক্টেড দেখাইতেছে, বাট এবার মেবি হয়ে যাবে। তুমি আই এম শিওর, মনে হচ্ছে ডিভাইস কানেক্টেড হয়ে গেছে। থাকো, তুমি আমার সাথে কানেক্টেড থাকো। আই থিঙ্ক আপনারা খেয়াল করতেছেন। ইয়ামিন, তুমি আমাকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? জি ভাই, আসছি। ও গুড, ভেরি গুড, ভেরি গুড। তুমি যে ফাইনালি আসতে পারছো আমি খুব খুশি হয়ে গেছি। এখন তুমি এক কাজ করো, হেডফোনটা লাগাই ফেলো আর ওই মাইকটা মিউট করে রাখো, আমি তোমার একটু পরে লাইনে নিতেছি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক শুনতে আছে। পাচ্ছিস? হ্যালো। ওকে ওকে, পারফেক্ট। ওর আমার আজকে একটু ভোগাবে, আমি বুঝতে পারতেছি। কোনো ব্যাপার না, আমার এই শোতে আসলে সবাইরই আমি চাই আর কি নিতে। অ্যান্ড ও হচ্ছে বেসিক্যালি ক্লাস 8 বা 9-এ পড়ে। ও আমার খুব কয়দিন ধরে মানে আমার পেজে ইনবক্সে নক করতেছিল যে ভাই আমি গল্প বলবো। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে ওরে হার্ট করা উচিত না, ওরে নিয়ে আসবো। অ্যান্ড ও একটু প্যারা দিচ্ছে, অ্যান্ড ও প্যারা খাচ্ছে বেসিক্যালি, আমি বুঝতে পারতেছি। অ্যান্ড যে অনেক ঝামেলায় পড়ছে, কোথায় যায় বসবে, কোথায় কি করবে, এটা একটু ঠিকঠাক করে নে। কানে হেডফোন লাগবে, হেডফোনটা একটু ঠিকঠাক করে নেও।
অ্যান্ড তোমার এখন আপাতত আমি একটু স্ক্রিনের বাইরে নিয়ে যাচ্ছি। তো আপনি আর আমার খেয়াল করছেন কথাটা যে আমার, সত্যি? আর একদম সত্যি সত্যি ক্লিয়ার আছে সবকিছু, লাইনে থাক বাব। সো এই হচ্ছে ঘটনা। এন্ড ওর একটু মিউট করতেও পারতেছেন, তুমি একটু মিউট করে দাও ভাই, আমি তোমার মিউট করতে পারতেছি না, তুমি একটু নিজে মিউট করো। তোমার ওখানে একটা মিউট অপশন আছে, মিউট করো। হুম হুম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো আমরা এখন হচ্ছে পরিচিত হব আর কি। প্রথমে আমরা দুজনের কাছ থেকে গল্প শুনবো, এর মাঝখানে মাঝখানে আমরা ইয়ামিনকে নিব। অ্যান্ড নেটে যদি প্রবলেম হয় তাহলে কাউকে আমাকে হয়তো ডিসকানেক্টেড করে দিতে হবে, অ্যান্ড সে আবার নতুন করে জয়েন করবে। এই হচ্ছে অবস্থা। সো চলেন ঘটনা শুরু করি, মানে সময় অ্যাটলিস্ট আজকে একটু তাড়াতাড়ি শুরু করতে চাই। প্রথমে যে বন্ধুটা আছে তার নাম হচ্ছে হলো সুলতানা। সো চলেন আমরা ওদেরকে নিয়ে আসি আগে। ওকে, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ইয়া, সুলতানা শুনতে পাচ্ছেন? জি, 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 আমি শুনতে পাচ্ছি। হ্যালো। ওকে, এরপরে সেজুতি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সেজুতি, মাইকটা মিউট আছে, মাইকটা মিউট করা আছে, আনমিউট করতে হবে। সেজুতি, আপনার কথা, আপনার মাইক মিউট করা আছে। সেজুতি, আপনার মাইকটা মিউট করা আছে, ওটা আনমিউট করতে হবে। হ্যাঁ, রাইট রাইট, আবার আবার রাইট, এবার ঠিক আছে, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি ভাইয়া, ক্লিয়ার। একদম ক্লিয়ার। ইয়ামিন, তুমি শুনতে পাচ্ছ আমাকে? ও যে কি করবে আমার হ্যাঁ ভাই, আজকে। আমি শুনতে পাচ্ছি। ও ওকে, ঠিক আছে, তুমি এখন মিউট করে দাও। আর আমরা না, সেজুতিকে দিয়ে ভূত স্টার্ট করবো। সেজুতি, স্টুডিও প্রথম আসা ঘটনাটা অনেক শখ শুনি। ছিল। ওকে, এখন মিউট করে রাখো আপাতত। তো সে যদি প্রথম স্টোরিটা বলো, আমরা শুনি, তোমার ঘটনাটা শুনি ফার্স্টে। শুরু করো তুমি। আচ্ছা ভাইয়া, প্রথম ঘটনা যেটা, এটা অ্যাকচুয়ালি আমার বাবার সাথে ঘটে যাওয়া। সো তখন আমার বাবা অ্যাকচুয়ালি ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিল। মেবি সালটা ছিল 1992 আর 93, আমার এক্সাক্ট খেয়াল নেই। তো অনেকদিন পরে গ্রামে যাওয়ার কারণে বাবা আর বাবার যে সেই টাইমে গ্রামের স্কুল টাইমের ফ্রেন্ড ছিল দুইজন, তো তারা প্ল্যানিং করে যে মাছ ধরতে যাবে অ্যাকচুয়ালি। সো মাছ ধরতে যেহেতু যাবে, তাই তিনজন রেডি হয়। তো আমার বাবার বাড়িটা অ্যাকচুয়ালি ওই দুই ফ্রেন্ডের বাড়ি থেকে একটু দূরে ছিল। সো তারা প্ল্যান করে যে আগে তারা দুজন এসে তারপর বাবাকে নিয়ে যাবে, কারণ পুকুরটা আমাদের বাড়ি থেকে অ্যাকচুয়ালি কাছে। সো সেই হিসাবেই রেডি হয়। তো আমার বাবাকে, লাইক তখন তো টেকনোলজি এত উন্নত ছিল না এন্ড সবার কাছে ফোনও ছিল না। তো টাইম দেখতে পারেনি, বাবাকে এসে নাকি বাবার ফ্রেন্ড ডাকছে। তো আমার বাবা হুম ভাবছে যে হয়তো লেট হয়ে গেছে, এই জন্য আর কি আব্বু উঠে চলে যায় তাড়াতাড়ি। তো আব্বুর স্মোকিং এর একটা বদভ্যাস ছিল। তো আব্বু সাথে হুম সিগারেটস নেয় এন্ড লাইটার নেয়। তো লাইটার নিয়ে যায় এন্ড আব্বু জিজ্ঞেস করে ওনাকে যে তুই তো আসলি, আরেকজন কোথায়? তো উনি বললো যে ও আসবে একটু পরে, ও সমস্যা হয়েছে। তো এটা বলে যাইতে থাকে। তো একসাথে হাঁটতেছিল আব্বু আর ওই আঙ্কেলটা, মানে আব্বুর ফ্রেন্ড। তো হাঁটতে হাঁটতে একটা টাইমে আর কি আব্বু বলে যে ভালো লাগতেছে না, সিগারেট খাবি? তো আঙ্কেলটা কোনো কথা বলে নাই। দেন আব্বু নিজেই সিগারেটটা ধরালো এন্ড তখন দেখলো যে আঙ্কেলটা অনেক ফাস্ট হাঁটতেছে, লাইক আব্বুর কাছে আসতে পারতেছে না। মানে আব্বু যতই জোরে হাঁটুক, কোনোভাবেই তার নাগাল পাচ্ছে না। সো একটা টাইমে আর কি বলতেছে তুই এত জোরে হাঁটতেছিস কেন? তো বলে যে সিগারেটের গন্ধ আমার ভালো লাগতেছে না, তুই এটা বন্ধ কর। তাবু বললো না, তুইও তো স্মোক করিস, তাহলে তো তোর প্রবলেম হওয়ার কোনো কথা না। তো বললো না, আমার ভালো লাগতেছে না। তো আব্বু বন্ধ করে দেয়। তো এরপর আবার সাথে হাঁটতে থাকে। দেন পুকুরের যখন একদম কাছাকাছি চলে আসে, তো মানে আব্বু কি করে, এর মধ্যে রাস্তায় অনেকবার অনেক জায়গায় থামে, দরকারে থামে। তো লেট হয়ে যায় অনেকটা, পুকুর এত দূরে ছিল না, বাট পৌঁছাইতে অনেকটা লেট হয়ে যায়। তো আব্বু যখন পুকুরের অনেক কাছাকাছি, তো তখন আজান শুনতে পায়। তা আজান যখন শুনে, তখন মানে আব্বু পিছনে ফিরে শোনার চেষ্টা করে, কারণ মসজিদ অনেকটা দূরে। তো আব্বু পিছনে তাকায় বলতে থাকে যে কি ব্যাপার, তুই এত আগে নিয়ে আসলি, তো সামনে তাকায় দেখা আর কেউ নাই। তো এটা দেখে আব্বু অনেক ভয় পেয়ে যায়, যে ভাবে যে ফ্রেন্ড তো ছিল সাথে, এন্ড আব্বু এত সাহসী না, ফ্রেন্ড ছিল দেখে আব্বু আসার সাহস করছে। তো এটা দেখে আব্বু অনেকটা ভয় পেয়ে যায় এন্ড আব্বু দোয়া পড়তে পড়তে আর কি বাড়ির দিকে দৌড় দেয়। সো এট এ টাইম বাড়ির উঠানে এসে আব্বু সেন্সলেস হয়ে যায়।
তো এরপর যে কাজিনরা ছিল আব্বুর, তো তারা এসে মাথায় পানি টানি দিয়ে সেন্স আনে। দেন আব্বুকে জিজ্ঞেস করে যে তুমি এত রাতে কোথায় গেছিলা? এত রাতে তো তোমার একা কোথাও যাওয়া উচিত হয় নাই, তুমি কেন গেছো? তো ওই টাইমে আব্বু বলে যে আমি তো একা যাইনি, আমার সাথে তো আমার বন্ধু গেছিল। তো বলে কোন বন্ধু? তোমাকে না একাই যেতে দেখলাম, তোমাকে কত ডাকলাম শুনলা না। তো আমরা ভাবছি তুমি কোথাও কোনো কাজেই যাচ্ছ হয়তো আশেপাশে। তো আব্বু বললো না, আমার বন্ধু তো আমার সাথে গেছিল। তো এভাবে আর কি। তারপর যে বন্ধুর সাথে যাওয়ার কথা ছিল মাছ ধরতে, লাইক দুইজন বন্ধুর সাথে, তো তার একজনকে ডাকে, মানে যার সাথে রাতে কথা হয়েছে আব্বুর। তো বলে যে কি ব্যাপার, তুই আমাকে ভোরবেলা ডাকলি তারপর একা চলে গেলি, তুই ছিলি তো? বলে কি বলিস, আমি তো রাতে উঠতেই পারিনি, তোকে ডাকবো কিভাবে? আর আরেকজন, ও তো অনেক অসুস্থ, তো অনেক জ্বর আসছে, ও যাবে কিভাবে? তো এটা শোনার পর আব্বু অনেক ভয় পায়, and এরপর থেকে আব্বু আর কখনো মাছ ধরার রাতে প্ল্যানিংও করেন নাই। থ্যাংক ইউ। এটাই ছিল আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনছিলাম আমাদের বন্ধু সুলতানার কাছ থেকে তার জীবনের একটি ঘটনা। এটি বেসিক্যালি তার বাবার সাথে ঘটেছে। সো এমন অনেক ঘটনাই আছে যা হয়তো আপনি জানেন, আপনি শোনেন। সো আমি আপনাকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো আমার সাথে শেয়ার করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার কাছে একটা মোবাইল ফোন আছে, এবং সেই মোবাইল ফোন দিয়ে আপনি ফেসবুক ইউজ করেন, এবং সেখান থেকে আপনি হয়তো এখন দেখছেন আমাকে। তো আপনি আমার এই পেজের ইনবক্সে যাবেন, অ্যান্ড পেজের ইনবক্সটা কই সেটা দেখা দেওয়ার কিছু নাই, পেজে ঢুকলে দেখবেন সেন্ড মেসেজ একটা অপশন আছে, এন্ড ওইখানে ঢুকে জাস্ট লিখবেন যে উদয় আমার কাছে ঘটনা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যতগুলো আছে, এন্ড সাথে আপনি কি করেন, আপনি কোথায় থাকেন, এন্ড আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন। যদি দেশের বাইরে থাকেন, সো আপনি যেটা করেন হোয়াটসঅ্যাপ বা ইমোর নাম্বারটা দিয়ে দিন। আর দেশের মধ্যে থাকলে আপনার লোকাল যে নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন। এন্ড এটা যেটা হবে যে আমরা আসলে আপনাকে কোথাও আসতে হবে না। এই যে আজকে দেখেন সুলতানা হচ্ছে ওর বাসায় বসে রিল্যাক্স মোডে ঘটনাটা বলছে, এন্ড শি ইজ এ স্টুডেন্ট। সো আপনিও চাইলে আপনার গল্পটা বাসায় বসেই বলতে পারবেন, এটার জন্য প্যারা খাইতে হবে না। ওকে। সো আমার সাথে আরেকটা বন্ধু আছে, আহ আমরা এখন ওর কাছে চলে যাবো, এন্ড আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো। লাইভটা তো দেখতেছেন, এন্ড আপনার জন্য আমি আমার ছুটির রাতটাকে, মানে আমার সপ্তাহে একটা দিন ছুটি থাকে, এন্ড এই রাতটা আমি আসলে আপনাদের সাথে কাটাই, কারণ আমার কাছে ভালো লাগে যে আপনারা যখন বৃহস্পতিবার রাতে আমি ভূত স্টুডিও করি তখন যে পরিমাণ আমাকে সাপোর্ট দেন, এন্ড ম্যাক্সিমাম টাইমে আপনারা সবসময় আমাকে বলেন যে উদয় শোটাতে আসলে আরেকটা এপিসোড বাড়ানো যায় কিনা। এখন রেডিওতে তো এটা আসলে আমার জন্য টাফ হয়ে যায়, বিকজ আমার আরো বেশ কিছু শোজ আছে। তো সেইটার জন্য আমি শুক্রবার দিন রাতে আমার হোম স্টুডিও থেকে স্টার্ট করেছি। ইভেন আমার কোনো স্টুডিও ছিল না, আমি বেশ মানে কিছু প্ল্যান নিয়ে স্টুডিওটা মানে শুরু করেছি। তো আমি চাবো যে আপনিও আপনার জায়গা থেকে আমাকে একটু সাপোর্ট করেন, এন্ড এই লাইভটা বিভিন্ন গ্রুপে শেয়ার করেন। বিশেষ করে আপনার যে ফ্রেন্ড গুলো ভূতের শো শুনতে পছন্দ করে, আপনি তাদেরকে একটু এখানে নিয়ে আসেন, তাদেরকে কানেক্টেড করেন, অ্যান্ড নিজের প্রোফাইলে লাইভটা শেয়ার করেন। আপনি যদি আপনার প্রোফাইলে লাইভটা শেয়ার করেন, সো আমার জন্য কি হবে, নেক্সট এপিসোডে আরো কিছু গল্প পাবো। কারণ আপনার ফ্রেন্ডের মধ্যে দুইজন আছে যাদের কাছে ঘটনা আছে, ইভেন তারা একটু চায় শেয়ার করতে তাদের জীবনের গল্পগুলো বা তাদের ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো, তাদের থ্রুতে আমরা গল্প পাবো। এই জন্য আপনাকে বলবো যে আজকে লাইভটা শেয়ার করবেন। বেশি না, আমরা 1K মানে 1000 টাইম লাইভটা শেয়ার করব, অর্থাৎ সব মিলায় আজকে পুরো শোতে আমরা 1000 বার লাইভটাকে শেয়ার করতে চাই। সেটা আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে হোক, সেটা আপনার প্রোফাইলে হোক, বাট একই গ্রুপে বা একই জায়গায় বারবার শেয়ার করেন না। আপনার কাছে না হলেও 10টা 20টা গ্রুপে আপনার লাইক দেওয়া আছে, ওই সমস্ত গ্রুপে লাইভটা শেয়ার করেন, আর নিজের প্রোফাইলে ডেফিনেটলি শেয়ার করেন। কারণ আপনার যদি ভালো না লাগে আপনি এটা শেয়ার করবেন না, আর আমি বিলিভ করি যদি কারো ভালো না লাগে তারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেনও না। সো যেহেতু আমি দেখতেছি আপনি স্টেবল, আপনি আমার সাথে আসেন, সো আমি আপনার কাছে এটা তো চাইতেই পারি যে আপনি একটা শো দেখতেছেন আর আমি একটা শো স্টার্ট করছি, সো আপনি আমার একটু সাপোর্ট করেন। এন্ড দ্যাটস ওয়াই বাংলাদেশের একটা এফএম রেডিও স্টেশনের শো যেমন আগায় যাচ্ছে, এবং বাংলাদেশের ভুতুরে শো গুলো নিয়ে যেন কলকাতাতে গেলেও আমি গল্প শুনতে পাই, বিকজ ওখানে গেলে এখন প্রচুর মানুষ আমার শোজ গুলো নিয়ে কথা বলে, এটা আমার শুনতে ভালো লাগে, বিকজ লোকে এখন ফেসবুকের থ্রুতে শো দেখতে পায়। ইনফ্যাক্ট আমি লাস্ট ইয়ারে যখন আমার বইমেলাতে গেছি তখন আমি ওখান থেকে একটা বেশ ভালো একটা আইডিয়া পাইছি যে কলকাতাতেও আমাদের ভৌতিক শো গুলো নিয়ে মানুষের একটা চিন্তা ভাবনা আছে, তারা শোনে, তারা ওখানে পছন্দ করে। সো এই সাউন্ডটা কিভাবে ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে যখন আপনারা তৈরি করছেন, আপনারা লাইফটা শেয়ার করতে করতে করছেন। তো আমি চাই আর কি যে এইভাবে আমাদের শো গুলো মানুষের কাছে পৌঁছায় যাক, আপনার সাপোর্টের জন্য আমার দরকার। সো লাইফটা একটু শেয়ার করতে থাকেন, অ্যান্ড রাইট নাও আমরা আবার ঘটনায় চলে যাই। আর আপনার ঘটনা থাকলে কি করবেন, নেক্সট এপিসোডে আপনি যদি কানেক্টেড হতে চান বাসা থেকে, জাস্ট আপনার মোবাইল ফোন আর স্মার্টফোন থাকলেই হবে, অ্যান্ড সেটা যদি ইন্টারনেট কানেকশন থাকে তাইলেই হবে, কি নাহলে তো হবে না। অ্যান্ড আপনি আমার ইনবক্স একটু নক করবেন যে উদয় আমার কাছে ঘটনা আছে, সাথে কন্ট্যাক্ট নাম্বার দিবেন। এতবার করে বলি, তাও ইনবক্সে এসে বলেন ভাই কেমনে জয়েন করবো, এটাই তো বললাম। তো চলো আমরা ঘটনায় যাই। পরে যে বন্ধুটা ওয়েট করতেছে তার সাথে আমরা আমি তো দিছি। কানেক্ট। হ্যাঁ হ্যাঁ, ইয়ামিন তুই একটু কানেক্টেড থাক, তোকে আমি পরে নিতেছি, তুই মিউট কর মাইকটা। ওকে।
তোকে নিচ্ছি আমি, আমার আরেকটা আপু আছে, তারপরে তোকে নেই, ঠিক আছে? ওকে, তুই এখন মিউট করে রাখ। এন্ড দেন হচ্ছে আমার সে 3টা যদি, স্টোরি আছে। আমি শুনবো তোর প্রত্যেকটা স্টোরি শুনবো, সে যদি একটা স্টোরি শুনে আমি তোর কাছে আসতেছি। হ্যাঁ, সে যুতির কাছ থেকে আমরা এখন ভাইয়া সুলতানার কাছে লাস্ট চলে যাব। স্টোরিটা অ্যাকচুয়ালি আমারই ছিল। ওকে, রাইট, আমরা এখন সুলতানার কাছে চলে যাব, এন্ড সুলতানার কাছ থেকে আমরা স্টোরিটা যখন শুনে ব্যাক করব, তখন আমরা ইয়ামিনের কাছে যাব। সো এরকম ভাবে রোটেট করব আমরা। সুলতানা, আমরা আপনার কাছ থেকে প্রথম ঘটনাটা শুনি, স্টার্ট। জি, আমার একটু কথা আসতে শোনা দুইটা যাচ্ছে, একটু ঘটনা একটু তো। একটু জোরে কথা বলতে হবে। হ্যালো। হ্যাঁ, একটু জোরে কথা বলতে হবে। হ্যাঁ, এখন এখন শোনা এখন যাচ্ছে? একদম পারফেক্ট। জি, জি বলেন। জি জি, ঠিক আছে। ওকে। তো সেকেন্ড যে ঘটনাটা সেটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া, তো সেটা আমি পরে বলবো। তবে ফার্স্ট এর যেটা সেটা হচ্ছে আমার কাজিনের সাথে। তো সেটা আমি এখন বলি। তো সেটা আরো আজ থেকে 10 থেকে 12 বছর আগের ঘটনা। তো তখন বেসিক্যালি ওরা দেশের বাইরে থাকতো। তো দেশের বাইরে থেকে যখন বাংলাদেশে শিফট হয়, তো শিফট হয় হচ্ছে ওরা দেশের মানে ঢাকায় না, ওরা গ্রামে গ্রামে শিফট হয়। তখন জাস্ট আমাদের নতুন বাড়ি নতুন বাড়িগুলো হয়, মানে আমাদের যে 5 চাচা, তো চাচারা জাস্ট নতুন ঘরগুলো তুলে। তো ঘরগুলো তুলে যখন তারা থাকা শুরু করেন, তো তখন আস্তে আস্তে দেখা যায় টুকটাক কমপ্লেন আসতে থাকে যে না এখানে থাকা যাচ্ছে না, এরকম রাতের বেলায় মনে হচ্ছে যে কেউ খুব মানে ভারী শরীর নিয়ে মাটির উপর দিয়ে হেঁটে গেলে যেরকম শব্দ হয় সেরকম আমরা শুনতে পাচ্ছি, বা রাতে কেউ ঢিল ছুঁড়তেছে টিনের চালের উপরে, এরকম ডিস্টার্ব হচ্ছে। তো বেসিক্যালি যখন এরকম শুনে, তখন প্রথমে কিন্তু আসলে প্যারানর্মাল কিছু মাথায় আসে না। আসে কি যে চোর ডাকাত হবে হয়তো, বা বা কোনো অন্য কোনো সমস্যা। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, চোর ডাকাত না, সমস্যাটা হচ্ছে মানে ওই জায়গার অনেক আগে থেকেই সমস্যা ছিল। তো ওই জায়গায় অনেক আগে থেকে সমস্যা থাকার ফলে বিভিন্ন হুজুর দেখানো হয়। তো হুজুররা একটা কথাই বলতো যে সমস্যা হবে না, এগুলো এইভাবে যদি থাকে আপনাদের কোনো প্রবলেম হবে না যদি আপনারা রাতের বেলা জিনিসটা মানায় নিতে পারেন। তো উম, ওই ফ্যামিলির বড় যিনি, উনি আসলে জিনিসটা মানতে পারে নাই যে না, রাতের বেলা এরকম ঘুমে সমস্যা হয়, এভাবে থাকা যাচ্ছে না, বাচ্চারা ভয় পাবে। আমরা না হলে বড়, আমরা জিনিসটা ম্যানেজ করতে পারলাম, বাট বাচ্চাদেরকে কি উত্তর দিব, এরকম তো শোনা যাচ্ছে, জিনিসটা ফিল করা যাচ্ছে। তো ওনারা কি করে, হুজুরকে দিয়ে বিভিন্ন ট্রিটমেন্ট নেয়, বাড়ি বন্ধ করা, ঘর বন্ধ করা, যাতে কারো কোনো সমস্যা না হয়, আর ওই জিনিসগুলো যাতে বাড়ি থেকে সরে যায়, বাড়ি থেকে যাতে চলে যায়, সেই জন্য তারা ট্রিটমেন্ট নেওয়ার ফলে কি হতো যে হুজুর যখন বাড়ি বন্ধ করার বিভিন্ন ট্রিটমেন্ট দিত, লাইক হুজুর হচ্ছে বালু পড়া দিত, বা হচ্ছে বাড়ি বন্ধ করার জন্য বিভিন্ন লাল কাপড় হচ্ছে বাড়িতে টানায় রাখতে বলতো, তখন কি হতো ওই জিনিসগুলো যেগুলো আমাদের বাড়িতে আসতো, বেসিক্যালি ওই জিনিসগুলার আসা যাওয়ার একটা পথ ছিল ওই বাড়িতে। ওরা হচ্ছে জাস্ট আসা যাওয়া করতো, মানুষের কোনো ক্ষতি করতো না। কিন্তু ওই হুজুরকে দিয়ে ওই ট্রিটমেন্টটা নেওয়ার ফলে ওই জিনিসগুলোর সমস্যা হয়। সমস্যা হওয়ার ফলে আমাদের বাড়ির সবাই আস্তে আস্তে দেখতেছে যে ওই জিনিসগুলো আর ওরকম ফেস করতেছে না, রাতে এরকম সমস্যা হচ্ছে না। তো তারা মনে করছে যে হুজুর ট্রিটমেন্ট দিল, বাড়ি মোটামুটি এখন বন্ধ আছে, এখন আর কারো কোনো সমস্যা হবে না। এখন বেশ কয়েক মাস তারা খুব ভালোভাবেই থাকতেছে বাড়িতে। কিন্তু 3-4 মাস পরে যে সমস্যাটা হয়, একদিন আসরের ওয়াক্তে, তো আমরা সাধারণত যারা এই জিনিসগুলো একটু বিশ্বাস করি তারা মনে করি যে আসর মাগরিবের সময়টা একটু মানে সাবধানে থাকা ভালো। তারপর যখন ভর দুপুর তখন একটু সাবধানে থাকা ভালো। তো আসরের আজানের সময় সবাই, বাচ্চারা উঠানে বসে খেলতেছিল, আমার কাজিনও ওখানে ছিল ওনার বাচ্চাদেরকে নিয়ে। তো আসরের নামাজের জন্য সবাই ঘরের ভিতরে যায়, বলে নামাজটা পড়ে আসি তারপর বাচ্চাদেরকে ঘরে নিয়ে যায়। তো বাচ্চারা উঠানে খেলতেছিল, তো দুইটা বাচ্চা ছিল উঠানে। তো আসরের নামাজটা শেষ করে যখন উঠানে আসে, তখন একটা বাচ্চা ছিল আর একটা ছিল না। উনি একজনকে দেখে যে পেয়ারা গাছের গোড়ায় ও খেলতেছিল মাটি দিয়ে, ও ছিল না। তো তৎক্ষণাৎ সবাই ওকে খোঁজাখুঁজি করতেছে, সবাই গেটের বাহিরে যাইতেছে, বাড়ির যে বাউন্ডারি সে বাউন্ডারির চারপাশে খুঁজতেছে, কোথাও নাই। মানে 1-1.5 ঘন্টা খুঁজে শেষ, ও কোথাও নাই। সবাই মনে করতেছে যে
ও হয়তো বা হারায় গেছে, ও কোথাও চলে গেছে, কিন্তু কেউ না পানির কাছে যাইতেছে না, পানির কাছে কেউ যাচ্ছে না, কারণ বাচ্চাটা হচ্ছে মানে মানে ভয়ঙ্কর রকমের পানি ভয় পাইতো, ইভেন ও গোসলও করতে চাইতো না পানি পানি দিয়ে, ও পানি ধরতো না। তো সবার ধারণা ও যেহেতু পানি ভয় পায়, তো ভুলেও পানির কাছে যাবে না। সাধারণত কি হয়, গ্রামে যদি বাচ্চা হারায় যায় তাহলে সবাই কিন্তু পানির কাছে খুঁজতে যায়, কিন্তু ওকে কেউ পানির কাছে খুঁজতে যায়নি। সবাই মনে করতেছিল যে ও পানির কাছে নাই, ও পানিতে যাইতে পারে না। হ্যালো, তুমি কি শুনতেছো? হ্যালো, আমাকে তো মানে তুমি কি মোবাইলে শুনতে পাইতেছো আমাকে আম্মু? একটু দাও তো মোবাইলটা, আমার মোবাইল আটকায় গেছে কি, এই যে কিছু কোনো সাউন্ড নাই কেন, আমি গল্প বলতেছি। হ্যালো, 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 হ্যালো। সুতরাং আপনি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, 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 আমরা এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, শেষটা তারপরে কি হলো? আমাকে হ্যালো। আমি আসলে আমার নেটের প্রবলেমের জন্য কতটুকু পর্যন্ত শোনা গিয়েছিল? আপনি জাস্ট মাঝখান থেকে স্টার্ট করেন, বিকজ আমরা লাস্টের দিকে আপনার কাছ থেকে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম আপনি যখন বলছিলেন সেই জায়গাটা থেকে। আপনি আপনার জায়গা থেকে আচ্ছা বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বাচ্চাটা সবসময় পানি ভয় পেতো। তো কেউ আসলে মানে এটা ভাবে নাই যে ও পানির কাছে যাইতে পারে, বা পানিতে সাধারণত কি হয়, গ্রামে যখন বাচ্চা হারায় যায় তখন সবাই পানিতে খুঁজতে যায়, পুকুরে যায়, বা যেখানে একটু পানি বেশি সেখানে যায়, যে বাচ্চাটা কি পানিতে পড়ে গেল কিনা, কারণ ছোট বাচ্চা মাত্র 7 বছরের, ও তো সাঁতার জানবে না, স্বাভাবিক। কিন্তু কেউই বাড়িতে, এতগুলো মানুষ ছিল, আমার দুটা কাজিন ছিল, আমার চাচিরা ছিল, কেউই আসলে মানে পানিতে যায় নাই, যে না ও পানিতে যাবে না, ওকে হয়তো বা কেউ নিয়ে গেছে, না ও বাড়ির দরজা দিয়ে কোথাও বের হয়ে গেছে, কোথায় গেছে আল্লাহই জানে, মানে সবাই তো টেনশনে শেষ। ঠিক মাগরিবের একটু আগে, খুঁজতে খুঁজতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, তখন হুম, আমার আরেকজন যে কাজিন ছিলেন, তো ও বলতেছে কি একটু পানির সামনের দিকে একটু ঘুরে আসি, দেখি আছে কিনা। তখন শীতকাল ছিল, পানির কাছে যখন যায় তখন দেখি কি ঠিক পুকুরের সিঁড়ির যে ঘাটলা বলে আমাদের গ্রামের বাড়িতে, সেই ঘাটলাটার সিঁড়ির ঠিক একদম কাছে দেখি কি যে ওর ওর সোয়েটার, যে সোয়েটারটা পরা ছিল সেই সোয়েটারটা ভাসতেছে। তখনও আসলে বুঝে নাই যে না, যে সোয়েটার ভাসতেছে এটা কিসের না কিসের হবে। ও মানে কোনো ভয় বলে, ও যখন আমাকে ঘটনাটা বলে বলে আমার আমার কোনো ভয় লাগতেছিল না, আমি জাস্ট সিঁড়িতে দৌড় দিয়ে নামছি, নাইমা সোয়েটারটা হাত দিয়ে টান দিয়ে আনছি, নিয়ে এসে যখন দেখি তখন দেখি ও বাচ্চাটা, হুম, হুম, হুম। 7 বছরের বাচ্চা, ধবধবা সাদা পুরো। ওকে সাথে সাথে উঠায় নেওয়া হইলো, হসপিটালে নেওয়া হইলো। ডক্টর বলল যে ও এক ফোঁটাও পানি খায় নাই। সাধারণত ওকে, পানিতে পড়ে গেলে কেউ যদি মারা যায় তাহলে সে অবশ্যই পানি খাবে। রাইট। ওর শরীরে কোথাও কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না, ও কোনো এক ফোঁটাও পানি খায় নাই, জাস্ট ওর জিহ্বাটা কামড় দেওয়া ছিল ওর দাঁত দিয়ে। ওকে। তো সাথে যে বাচ্চাটা ওর সাথে খেলতেছিল, তো ও বেশ কয়েকদিন অনেক অসুস্থ ছিল। ও সুস্থ হওয়ার পর ও মোটামুটি 10-12 বছরের ছিল তখন, 10-12 বছরের ছিল। ও যখন একটু সুস্থ হয় তখন ওকে যখন জিজ্ঞাসা করা হয় যে আম্মু কি ঘটনা, তোমার ভাইয়া যে ওদিকে গেল, তুমি তোমার ভাইয়াকে আটকাও নাই কেন, তোমার ভাইয়া কার সাথে গেছে তুমি কি দেখছো? বলে যে হ্যাঁ আমি দেখছি, পেয়ারা গাছ থেকে কে যেন নামলো, নাইমা ভাইয়ার হাত ধরে নিয়ে গেছে, ভাইয়ার হাত ধরে নিয়ে গেছে, তো এই জন্য আমি আর ভাইয়াকে ডাক দিইনি। এরপরে আর কখনোই আমাদের বাড়িতে ওগুলোর এক্সিস্টেন্স বোঝা যায় নাই।
হুজুরদেরকে জিজ্ঞাসা করার পরে হুজুরা জাস্ট একটা কথাই বলে যে ওরা আপনাদের কোনো ক্ষতি করে নাই, তারপরেও যেহেতু ওদের ক্ষতি করা হয়েছে তার ফিডব্যাক হিসাবে ওরা আপনাদের সাথে এই জিনিসটা করছে। এটাই ছিল আমার প্রথম গল্প। অ্যান্ড ওয়েল, অনেক চমৎকার ভাবে আমরা শুনছিলাম আমাদের এক বন্ধু সুলতানা তার জীবনের একটি ভৌতিক এক্সপেরিয়েন্স, এবং এরকম এক্সপেরিয়েন্স গুলো যদি আপনি শেয়ার করতে চান, কি করতে হবে আপনাকে? খুব সহজ একটা কাজ, আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে আপনি আমার ফেসবুক পেজে চলে যান, অলরেডি আপনি সেখান থেকে লাইভটা দেখতেছেন, আর এই পেজের ইনবক্সে আপনাকে জাস্ট একটা মেসেজ পাঠাতে হবে, উদয় আমার কাছে কিছু প্যারানর্মাল ঘটনা আছে আর আমি তোমার ভূতের ডায়েরিতে শেয়ার করতে চাই, সাথে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন, কারণ আমি তো পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করতে হবে, রাইট? সো ভূতের ডায়েরি শোটা বেসিক্যালি আরজি উদয়ের ফেসবুক পেজ ভিত্তিক শো। যারা ভৌতিক বা প্যারানর্মাল বিষয়গুলো শুনতে পছন্দ করেন, বলতে পছন্দ করেন, তাদের জন্য এই আয়োজন। কমেন্ট সেকশনে রয়েছেন মেহেদি নাহিদ, আমাদের সাথে যুক্ত হয়েছেন শিহাব চৌধুরী, যুক্ত হয়েছেন অর্ণব খান, যুক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার ঝর্ণা খাতুন, যুক্ত হয়েছেন আমাদের বন্ধু নামটা হচ্ছে ড্রিম ফেরি, এবং সিরাজুল, যুক্ত হয়েছেন আমাদের সাথে স্মাইল হোসেন। সো আপনিও যুক্ত হতে পারেন আমাদের সাথে। সো একের পর এক ঘটনা চলবে এবং আপনারা লাইভটা শেয়ার করছেন অনেকে। আমি বলেছি যে আমাদের আজকে টার্গেটটা হচ্ছে 1000 টাইম আমরা লাইভটাকে বিভিন্ন গ্রুপে এবং পেজে শেয়ার করবো। এটা আমি একা একা কোনোদিনই পারবো না, আপনি আমাকে হেল্প না করলে জিন্দিগিতেও পসিবল না। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি আপনি আমার এই শোটা পছন্দ করেন তাহলে এই লাইভটাকে শেয়ার করেন। আমি একটু রিকোয়েস্টই করছি আপনাকে, বিকজ এই শোটা করতে গিয়ে আমাকে মোটামুটি আমার একটা ছুটির রাত নষ্ট করতে হয়, আমাকে মোটামুটি বিভিন্ন মানুষের সাথে কথা বলে গল্পগুলোকে কালেক্ট করতে হয়, অ্যান্ড তাদেরকেও তাদের সময় কেড়ে নিতে হয়, তাদেরকেও তাদের রাতের সমস্ত কাজ কারবার বাদ দিয়ে তারা লাইভে আপনার সাথে জয়েন করে। সো আমি চাবো যে আপনি এই শোটাকে আর একটু সামনের দিকে নিয়ে যান, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনার কাছে আমার যেটা হচ্ছে যে আপনাকে এই লাইভটাকে শেয়ার করতে হবে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা হচ্ছে আপনার প্রোফাইলে। যত বেশি শেয়ার হবে তত বেশি গল্পটা আমি মানুষের কাছে পৌঁছায় দিতে পারবো। অ্যান্ড আজকে যেটা হইতেছে যে আমি একটু ডিফারেন্ট একটা এক্সপেরিমেন্ট চালাইতেছি, গ্রিন স্ক্রিনে শো করতেছি। সো আপনার আউটলুক নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নাই, আপনি গল্পটা শোনেন, কারণ হচ্ছে আমি এটা আমার একটা এক্সপেরিমেন্ট, অ্যান্ড এক্সপেরিমেন্ট মানে তো এক্সপেরিমেন্টই। এক্সপেরিমেন্টে যে ভুলগুলো হবে সেটা আমি নেক্সট উইকে রিকভার করবো। অ্যান্ড এই মুহূর্তে আপনি যদি গল্প বলতে চান, আজকে বলাটা পসিবল না, নেক্সট উইকে পসিবল। সো পেজের ইনবক্সে মেসেজ দিয়ে রাখেন যে আমার কাছে ঘটনা আছে, আমি তোমার সাথে কানেক্টেড হইতে চাই, সাথে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখেন, লাইভটা শেয়ার করতে থাকেন। বলেছিলাম ইয়ামিন ওয়েট করতেছে, ইয়ামিন রে নিয়ে নিই আমরা। ইয়ামিন, মাইকটা আগে আনমিউট করো ভাই। ইয়ামিন, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি এখন। ঠিক আছে, ওকে, এবার তোমার ঘটনাটা স্টার্ট করো, আমরা শুনি, বলো। ফার্স্টেই বলেছি আমার কাছে মোট 3টা স্টোরি আছে, তো প্রথম তার স্টোরিটা ভিতর বলো। 2টা এই বাসায় ঘটে যাওয়া এই ঘটনা। হ্যাঁ, প্রথম স্টোরিটা বলো, ফার্স্ট স্টোরিটা বলো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, তুমি বলো। আর কি আমার আম্মুর সাথে ঘটে। হ্যাঁ, আমার আম্মু সাধারণত মানে আমাদের রুমেই শোয়, তো ওরকম একদিন একটা কারণে তাকে একা শুতে হয়েছে। তো ওই সময় ঠিক রাত 2টার একটু আগে ওর নানির রূপ ধরে একটা জিনের মতো আসতো এবং বিভিন্ন প্রশ্ন করতো। এখন প্রশ্নটা কি কিরকম সেটা তার সাধারণত মনে থাকতো না। আর ওকে। ঠিক সকালের দিকে মনে পড়তো যেরকম একটা দিন আসে, টানা 3 দিন একই ঘটনা ঘটলো। তো ঘটার পরে একদিন রাত 2টার সময় ফোন কল দিচ্ছে দরজা খুলতে। তো তখন আমি বলছি কি, তারপরে বলছে আমরা যাচ্ছি তোমরা। তো পরের দিন আমাদের এরকম আশেপাশের কিছু মহল্লার হুজুর ছিল, তো ওদেরকে বলে ব্যাপারটা জানা গেল তারা আসলে কিছু না একটা জিন, তো সেটার জন্য তাদেরকে দূর করা। তারপর থেকে তারা আর কখনো আসেনি। ওকে, সো এটা ছিল তোমার ফার্স্ট ঘটনা, রাইট? এটা হচ্ছে আমার ফার্স্ট স্টোরি। ওকে, ঠিক আছে, তুমি এবার মাইকটা মিউট করে ফেলো, আমরা আবার তোমাকে একটু পরে নিব। লাইনে থাকো, তুমি মাইকটা মিউট করে ফেলতে হবে। আমরা এখন সেজুতির কাছে চলে যাব। সেজুতি, তুমি আছো আমাদের সাথে? হ্যালো। জি ভাইয়া। ওকে, তোমার হ্যাঁ, স্টোরিটা। শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো তোমার এবার স্টোরিটা বলো, তোমার সেকেন্ড স্টোরিটা বলো।
আচ্ছা ভাইয়া, সেকেন্ড স্টোরিটা অ্যাকচুয়ালি আমার মামির সাথে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। সো ওকে। আমি ওই স্টোরিটা এখন বলবো। সো এই স্টোরিটা লাইক 15-16 বছর আগের। তো আমার মামি প্রেগনেন্ট ছিল। তো মানে অনেক বেশি রিলেটিভসরা অনেক আসছিল মানে ওই টাইমে। তো মানে অলরেডি মামির 2বার মিসক্যারেজ হয়ে গেছিল, সো এবার অনেক বেশি কেয়ার নিচ্ছিল মামি। তো মানে যখন এবার একটু বেশি কেয়ার নিচ্ছিল, তাই শরীর বন্ধ বলতে ইসলাম ধর্মে কিছু বোঝায়। সো এরকম করছিল, অনেক হুজুররাও ছিল। হুম হুম তো তখন মানে একটা ও মিলাদের মতো করে, সো ওই অনুষ্ঠানে আর কি অনেক হুজুর আসে। তো এখান থেকে ওকে। হঠাৎ একজন আসে, মানে সে ইনভাইটেড ছিল না, মানে আচ্ছা। গেস্ট হিসেবে আসে এন্ড এসে বলে, মানে আমার মামাকে বলে যে তোর বউয়ের উপর কালা জাদু করা হয়েছে, ওকে সাবধানে রাখ। আর এটার যদি উপায় জানতে চাস তাহলে পূর্ণিমার রাতে আমার সাথে কথা বলিস। এন্ড একটা জায়গার নাম বলে দিল, মানে বাড়ির পাশেই একটা মাঠের মতো জায়গা আছে, তো এই জায়গাটার মানে এক্সাক্ট লোকেশনটা বলে দিল, কারণ মাঠটা অনেক বড় ছিল। তো মামা বললো আচ্ছা ঠিক আছে। তো মামা এতটা কেয়ার করেন নাই, কজ এটা কেউ বিশ্বাসও করতে পারতেছিল না যে মামা ব্ল্যাক ম্যাজিক করা হবে। দেন আর কি, হুম। মানে মামা ভুলেই গেছিল যে তার পূর্ণিমার রাতে দেখা করতে যাওয়ার কথা ছিল। তো মানে উনি ভুলে গেছে। তো পূর্ণিমার রাত আসছে, তো উনি ঘুমাচ্ছিল অ্যাকচুয়ালি ঘরে। তো স্বপ্নে দেখলো যে যে লোকটা ওই দিন আসছিল, ইনভাইটেড ছিল না তাও আসছিল। তো উনি স্বপ্নে এসে বলতেছে যে তোকে না আজকে যেতে বলছিলাম, তুই তো আসলি না, ক্ষতিটা তোরই হবে। তো ওকে। এভাবে অনেক টাইম যায়। তো উনি স্বপ্ন মানে স্বপ্নটা দেখে and উঠে ভাবে যে মেবি এটা বলছিল এন্ড আমার ব্রেনে সেটাই ঘুরতেছিল, এই জন্য আমি স্বপ্নটা দেখছি, তেমন কিছুই না। তো এটা একদম ইগনোর করে। তো এরপর আর কি যা হয়, মানে হঠাৎ মামি অনেক অসুস্থ হয়ে যায়, মানে অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তো এরপর অনেক ডক্টর দেখায়, ডক্টররা কোনো প্রবলেমই দেখে না, মানে একদম নর্মাল বডি, সবই ঠিক আছে, কিন্তু মামি অনেক অসুস্থ, লাইক অনেক দুর্বল হয়ে গেছে। তো এরপর মামা আর কি অনেক হুজুর দেখায়। তো হুম। মানে কয়েকজন কিছু বলতে পারে নাই, তো অনেক বড় মাপের আলেমদের কাছে যায়। তো তারা বলে যে এটা তো ব্ল্যাক ম্যাজিক। তো মামা বললো যে আরে কি বলেন, কেন কেউ ব্ল্যাক ম্যাজিক করবে? তো বললো যে এই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না, আপনাকে একজনের ঠিকানা দিচ্ছি, আপনি ওনার কাছে যান। তো যে ঠিকানাটা দেয় সেটা অ্যাকচুয়ালি ছিল বান্দরবানের একটা মানে অনেক পুরানো পাহাড়। তো ওই ঠিকানা অনুযায়ী বলে। তো মামা যায়। তো যাওয়ার পর দেখে ওকে। যে লোকটা সেদিন আসছিল, ঠিক ওই লোকটা ওখানে বসে আছে, মানে যে ওই মিলাদে আসছিল। তারপর হুম। বলল যে আপনি আপনি না আসছিলেন? তারপর ওই লোকটা বলল যে তোকে তো বলছি আসতে, তুই তো আমার কথা শুনলি না, এখন তো তুই দেরি করে ফেলছিস। তো তখন মামা আর কি বুঝতে পারে তার ভুলটা, যে তার শোনা উচিত ছিল। তো তারপর বলে যে আমাকে মাফ করে দেন, তো কি করতে হবে আপনি বলেন, আমি করব। বলে দেরি করছিস কিন্তু উপায় অবশ্যই আছে, সমস্যা থাকলে সমাধানও আছে। তো মামাকে বলে দেয় কিছু জিনিস, মুরগির বাচ্চা, তারপর শালিক, সিঁদুর, এরকম অনেক কিছু আরো বলে। তো মামা এগুলো নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে পরে আর কি বলে যে এই একটা পানি দিয়ে দেয়, এক মাটির হাঁড়ি ভরা পানি। তো এই পানিটা সহ বলে যে এইটা হলো সন্ধ্যাবেলা যখন মাগরিবের আজান দিবে, তখনই এই পানিটা পুরাটা হলো মামির মাথায় ঢেলে 3 রাস্তার মোড়ে দেন ওই হাঁড়িটা ভেঙে ফেলতে হবে। এন্ড ভেঙে ওকে। কাঁচি এরকম কিছু দিয়ে মামির পুরা বডিটা একবার মানে ঝেড়ে নিতে হবে। তো এটা করে এন্ড এটা টাইম ছিল আমাবস্যার রাতে, মানে ঘোর রাতে। তো মানে এটা যখন বলে তো বলে আচ্ছা ঠিক আছে পারবো, সমস্যা হবে না। তো এমনটা করে, করার পরে ওই যে কাঁচিটা ওটা নিয়ে আবার যেতে বলে তার কাছে, তো যায়। যাওয়ার পরে আর কি যখন এই কাঁচিটা দেয়, দেওয়ার পর ওইটা হলো যে ই করে, মানে যে লোকটা ছিল উনি আর কি ভাঙে। ভেঙে দেখে ওই ওকে। কাঁচি থেকে অনেক রক্ত বের হচ্ছে, মানে উনি অনায়াসে একটা কাঁচি হাত দিয়ে ভেঙে ফেলে, তার কোনো প্রবলেমই হয় না। তো ভেঙে ফেলার পর দেখে এটা থেকে অনেক রক্ত বের হচ্ছে। তো এটা দেখে মামা অনেকটা ভয় পায়। আর তারপর বলে এটা হলো প্রমাণ যে কালো জাদু যে করছে, তুই তো বিশ্বাস করলি না, এটা প্রমাণ। তো বলে যে এখন কি করা যাবে?
বলে যে এখন কিছুই করার নাই, তোর এই বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, এন্ড এরপর কোনো সমস্যা হবে না তোর আশা করি, এন্ড এই জানটাও আর পৃথিবীতে আসতে পারবে না। তো এরপর আল্লাহর রহমতে মামির 2টা মেয়ে আছে, এখন তারা সবাই সুস্থ আছে। থ্যাংক ইউ ভাই, এটা ছিল আমার দ্বিতীয় স্টোরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কথা হচ্ছিল আমাদের বন্ধু সেজুতির কাছ থেকে এবং তার একটি অভিজ্ঞতাই আমরা শুনছিলাম। সো আপনি হয়তো আজকে প্রথমবার দেখছেন, এই অনুষ্ঠানটির নাম হচ্ছে ভূতের ডায়েরি। বেসিক্যালি এটা আরজি উদয়ের উপস্থাপনা একটা হোম স্টুডিও শো, এবং এই শোটা প্রতি শুক্রবার দিন রাতে 11:30 থেকে স্টার্ট হয় এবং যতক্ষণ গল্প থাকে ততক্ষণ চলতে থাকে। সো আজকে ছুটির রাত এবং এই রাতে আমরা একসাথে হয়েছি যারা ভৌতিক বা ভুতুরে গল্প শুনতে পছন্দ করি। বাট এখানে যেটা মজার ব্যাপার সেটা সবাই গল্প বলতে পারে। ক্লাস 7-8 এর একটা স্টুডেন্ট যে অনেকদিন ধরে ইচ্ছে আছে তার গল্প বলবে, উদয়ের শোতে যাবে, কিন্তু বাসা থেকে পারমিশন দেয় না তাকে, এত রাতে যেতে দিবে না। একজন ভদ্র মহিলা, তিনি আসলে আসতে চান রেডিও শোতে বলতে, কিন্তু তাকে ফ্যামিলি থেকে সে ফিমেল বলে ঘর থেকে বের হতে দেয় না। তো এরকম নানা রকমের প্রতিবন্ধকতা আমাদের জীবনে আছে, অ্যান্ড সেই সমস্ত বিষয়গুলো গত প্রায় 12 বছর রেডিওর সাথে কাজ করতে গিয়ে আমি ফেস করেছি যে এটা হয়। তো একটা সময় আমার মনে হলো যে আমরা কিন্তু চাইলে ঘরে বসেও গল্প বলতে পারি। আর সেই প্রেক্ষাপট থেকে আমি জাস্ট ছোট্ট একটা চেষ্টা করছি, যারা আসলে কখনো রেডিও স্টেশনে গিয়ে গল্প বলতে পারেননি, তাদের অনেকের আছেন যারা আমার ইনবক্সে অনেকবার নক করেছেন যে ভাই আমার কাছে ঘটনা আছে, আমি বলতে চাই। সো একটা জিনিস হতো যে ইমেইলে আগে ঘটনা নেওয়া হতো, বাট ইটস আমি আসলে মানুষটাকে উনি যেভাবে করে গল্প বলতে পারবেন আমি ওইভাবে গল্প বলতে পারবো না। আমি হয়তো একটু অতিমাত্রায় সেটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক টিউজিক দিয়ে একটু ভৌতিক বানায় ফেলবো, বাট যিনি ফেস করছেন বা যিনি গল্পটা বলতে চান তার মতো করে আসলে বলা হবে না। তো আমি সবসময় এই জন্য ফিল করি যে লাইভ হচ্ছে বেস্ট, লাইভে ছাড়া আসলে গল্প শুনে লাভ নাই। তো সেই প্রেক্ষাপট থেকে আসলে ইমেল টিমেল নয়, একেবারে সরাসরি আপনাকে বাসায় বসেই গল্প বলতে হবে। সো প্রযুক্তি এখন আমাদের খুব কাছে নিয়ে আসছে, আপনি যত রাতই হোক বাসায় বসেই গল্প বলতে পারবেন যদি আপনার কাছে একটা মোবাইল ফোন, স্মার্টফোন আর ইন্টারনেটটা থাকে। তো আজকে আমার সাথে 3টা বন্ধু জয়েন করছে। এখন আমরা আবার ঘটনা শুনবো হচ্ছে আমার বন্ধু সুলতানার কাছে চলে যাব। সেজুতির কাছে আরো বেশ কিছু ঘটনা আছে, আর ইয়ামিনের কাছে আরো কিছু ঘটনা আছে। ইয়ামিনের ঘটনাগুলো একটু ছোট ছোট, আমরা ওর কাছ থেকে শুনবো। বাট তার আগে এখন সুলতানার কাছ থেকে আমরা ওর সেকেন্ড ঘটনাটা শুনবো। ওর বেসিক্যালি 2টা ঘটনা ছিল, সো এটা হচ্ছে ওর লাস্ট ঘটনা, আর এটা একটু বড়। আর এই ঘটনাটা ইন্টারেস্টিং, আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, কারণ এই ঘটনাটা শোনার পরে আমি আসলে মনে হয়েছিল যে উনাকে নিয়ে আসি লাইভে। সো উনার এই ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইভেন আপনাদের হয়তো অনেকগুলো বিষয় আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ঘটনাটা শুনলে। আর একটা বিষয় হচ্ছে যে লাইভটা শেয়ার করতে বলছিলাম, কিছু লোক খুব স্বেচ্ছায় ভালোভাবে শেয়ার করছেন, আর কিছু লোক একটা ঝামেলা করছেন, সেটা হচ্ছে যে লাইভটা একই গ্রুপে অনেকবার শেয়ার করছেন। তো এতে করে যেটা হবে যে ওই গ্রুপের লোকজন বিরক্ত হয়ে যাবে, বুঝছেন? তো আমি চাইতেছি যে আপনি একই গ্রুপে বারবার শেয়ার করেন না, আপনি একটু আপনার প্রোফাইলে শেয়ার করেন। আপনার প্রোফাইলে শেয়ার করলে আরো কিছু লোক জানলো আপনার ফ্রেন্ড সার্কেলে, খারাপ কি? অ্যান্ড হচ্ছে আপনি যদি বিভিন্ন গ্রুপে এবং পেজে লাইভটা শেয়ার করেন, সো আপনার থ্রুতে আরো কিছু বন্ধুরে আমরা পাবো যারা নেক্সট উইকে গল্প বলবে। অ্যান্ড প্রিয়া মাসুদ বলছে, উদয় ভাই তোমার থ্যাংক ইউ সো মাচ, শুনতে থাকেন। অ্যান্ড আমার সাথে এসএমএস করেছেন অচেনা অতিথি, অ্যান্ড আমার সাথে জয়েন করেছে আমার বন্ধু এমডি আহাদ, আর যে নাহিদ যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। অ্যান্ড যুক্ত হয়েছেন আমাদের সাথে বন্ধু আনিকা ইসলাম, যুক্ত হয়েছেন আরো আমাদের সাথে আজিরুল ইসলাম, আমাদের সাথে রয়েছেন এদিকে বন্ধু নোমান আর রয়েছেন, মাহফুজ রয়েছেন আমাদের সাথে, রোজবিউল রয়েছেন, স্মাইল রয়েছেন আমাদের সাথে, শিহাব রয়েছেন আমাদের সাথে। সো অনেক অনেক বন্ধু কমেন্টও করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যাদের কাছে ঘটনা আছে তাদেরকে আবারও বলতেছি, কি করবেন এই কমেন্টে বারবার না লিখে যেটা করবেন সেটা হচ্ছে আমার পেজের ইনবক্সে যান, এই যে এই পেজটাতে যেটা থেকে লাইভ দেখতেছেন, সেন্ড মেসেজ একটা অপশন আছে, খেয়াল করেন। ওই মেসেজে গিয়ে আপনার নাম লিখে দেন, সাথে আপনি কি করেন সেটা লিখে দেন, এন্ড আপনার কন্ট্যাক্ট নাম্বারটা লিখেন। এন্ড খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার কাছে কয়টা ঘটনা আছে এটা একটু লিখে দিবেন। এন্ড ঘটনাগুলো আপনার সাথেও ঘটতে পারে, আবার আপনার জানা কালেকশনেও থাকতে পারে। সো যেটাই হোক না কেন, আমি ঘটনাগুলো শুনতে চাই এন্ড শোনাতে চাই আমার বন্ধুদেরকে। নেক্সট উইকে হয়তো ভূতের ডায়েরিতে আপনি থাকবেন। এন্ড আমরা পরের ঘটনায় যাই। আমরা যে বন্ধু ওয়েট করতেছে তার নাম হচ্ছে সুলতানা। সুলতানা, আমরা ঘটনাটা শুনি। জি, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আমরা কথা শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি আমার এই ঘটনাগুলো বলার আগে আমি কিছু কথা বলে নিতে চাই, মানে সবার উদ্দেশ্যে। সাধারণত উদয় ভাইয়া, যেটা হয় যাদের সাথে এগুলো হয়নি বা যারা এগুলো ফেস করেনি, তারা বলে যে আরে এটা 2020, এই যুগে আবার ভূত বলে কিছু আছে, মানে একদম আঞ্চলিক ভাষা। আর এগুলা কিছু না, এগুলা হচ্ছে মনের ভুল, এগুলা হচ্ছে তোমাদের মানে মাথায় সমস্যা, একদম মানে একদম
মানে একদম কি বলে মাটির সাথে একদম পিষা ফেলা, যেটাকে বলে যে তোমাদের ব্রেনের সমস্যা, তোমাদের মাথায় সমস্যা, তোমরা এগুলা বলতেছো, সব ভুয়া কথা বলতেছো, রাইট, সারাক্ষণ মাথায় ভূত নিয়ে ঘুরো, ট্রু। এই জন্য তোমাদের সাথে এগুলা হচ্ছে। আসলে যার সাথে হয় সে ছাড়া আর তার খুব কাছের ওকে, মানুষ বলতে হচ্ছে তার বাবা মা, এই 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 কয়জন ছাড়া আসলে কারো পক্ষে ওকে, বোঝা কোয়াইট ইম্পসিবল। লাইক মানে শুনলে হয়তোবা যারা এই জিনিসগুলা ফেস করেছে একটু হলেও তারা হয়তোবা জিনিসটা একটু ফিল করতে পারবে যে না, মানে তার আসলে কতটা কষ্ট হইতে পারে এই সমস্যা, মানে এই জিনিসগুলো যার সাথে হয় বা যার সাথে এক্সট্রিমলি হয় সে যে কতটা সাফার করে, সেটা আসলে আমি আমার লাইফের এই সত্য ঘটনা বা এক্সপেরিয়েন্স গুলো গ্রেট, দিয়ে বুঝতে পারছি যে ভাই আমি যে এতটা পিছায় গেছি, আমি এতটা পিছাইছি আমার লাইফ থেকে, মানে 3টা বছর যে কতটা বাজেভাবে নষ্ট হয়ে গেছে এই জিনিসগুলোর জন্য। সো আমি সবাইকেই বলবো যে একটু সাবধানে থাকি না, আমরা একটু ভালোভাবে সবাই আমরা বাঁচতে চাই। এক্স্যাক্টলি। আমার সাথে আজকে এরকম হয়েছে, আমার যারা খারাপ চান বা আমার যারা ভালো চান বা সবাই ভালো থাকি না আমরা। আমরা যারা যে ধর্মে আছি সেই ধর্ম অনুযায়ী একটু নিজেকে ঠিক রাখি, ভালো রাখি, পবিত্র রাখি, ভালোভাবে আমাদের লাইফটা মেনটেন করলে আমরা সবাই খুব ভালো থাকবো। হয়তোবা আজকে আমার সাথে হয়েছে, আমি বুঝতে পেরেছি, আমি সাফারার, আমি আজকে আপনাদের সাথে বলছি, আপনারা শুনে হয়তো বা আমার এক্সপেরিয়েন্সটা জেনে রাখলেন, আপনাদের নলেজে থাকলো, কালকে আপনার সাথেও হতে পারে, আল্লাহ না করুক। কিন্তু এক্স্যাক্টলি। জেনে রেখে নিজেকে ঠিক রাখাটা আমি মনে করি সবার জন্য ভালো। আর তার জন্যই আমি আজকে আসলে সবার কাছে এসে এগুলো বলতে চাচ্ছি, বলতে ইন্টারেস্টেড। গ্রেট, শুনি আমরা ঘটনাটা এবার। জি, বেসিক্যালি আমার এই ঘটনা হচ্ছে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে তখন থেকে হচ্ছে আমার সাথে একটু একটু করে স্টার্ট হয়। আহ, আজ থেকে আরো 3 বছর আগের কথা। আমি তখন রাতে হাঁটতাম, আমি একটা সরকারি কলোনিতে থাকতাম, তো আমি রাতে হাঁটতে বের হতাম রাত 8:30 থেকে 9টা পর্যন্ত, 30 মিনিট আমি রাতে কলোনির মধ্যে খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগতো, গাছপালা আছে, খুব ভালো লাগতো। তো আমরা হচ্ছে যে বিল্ডিং এ থাকতাম সেই বিল্ডিংটা হচ্ছে খুবই পুরাতন, মানে 1998 সালের বিল্ডিং। তো আমরা নিচ তলায় থাকতাম, মানে আমাদের বাসার পরিবেশটা খুব ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল ঘরের মধ্যে, মানে খুব ভালো লাগতো। মানে যত গরমই হোক আমাদের ঘরটা সবসময় খুব ঠান্ডা থাকতো। আর বাসা বরাবর 2টা বট গাছ ছিল। তো আমরা যখন প্রথমে যাই তার ঠিক 1-1.5 বছর পর বট গাছ দুটো কেটে ফেলা হয়। কেটে ফেলার পরে টুকটাক কলোনির মধ্যে সবার সাথে খুব ভালো সম্পর্ক, কেউ যদি একটু অসুস্থ হয় বা কারো কোনো সমস্যা হয় সেটা ইজিলি জানা যায়। তো এরকম মানুষজন বলতো যে হ্যাঁ আমার বাবু ঘুমাইতেছে না, আমার বাবুর রাতে সমস্যা হচ্ছে, হুজুর দেখালাম, হুজুর এইসব জিনিস বলতেছে। তো আমাদের বাসায় কি হতো কি, মানে কেউ জিনিসগুলো তো কেয়ার করতো না। যে এরকম হইতেছে সমস্যা নাই, দোয়া টোয়া পরে থাকলে ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। আমিও না টুকটাক বাসায় যখন মানে রাতে যখন ঘুম থেকে উঠতাম, পানি খাওয়ার জন্য ডাইনিং টেবিলে আসতেছি, আমি আবার আমার রুমে যাচ্ছি, মানে আমি কিছুর এক্সিস্টেন্স বুঝতে পারতাম না। আরেকটা কথা সবার উদ্দেশ্যে বলি যে এইসব জিনিস মানে জিন, আল্লাহর সৃষ্টি, এদেরকে কখনো সরাসরি দেখা যায় না। এরা আপনার আশেপাশে আছে এটা আপনাকে ফিল করাবে, কোনো কিছুর অবয়বের মাধ্যমে আপনার আশেপাশে আসবে, কিন্তু সরাসরি সামনে কখনো আসে না। তো আমি ফিল করতাম যে কেউ একজন দাঁড়ায় আছে, আমি ভাবতাম যে না আমার চোখের ভুল, হয়তো বা অনেকক্ষণ ফোনের স্ক্রিনটা দেখার কারণে এরকম হচ্ছে, আমি পানি খেয়ে চুপচাপ আমার রুমে চলে যেতাম ঘুমানোর জন্য। মেইন প্রবলেমটা যখন জবে থেকে শুরু হয়, একদিন রাতে আমার হঠাৎ করে শরীরটা খারাপ লাগে। আমি আমার আম্মুকে বলি যে আম্মু আমার ভাল লাগতেছে না। এখন আম্মু বলে ঠিক আছে এক কাজ করে ফ্রেশ হয়ে তুমি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ো, আমার আবার রাত জাগার স্বভাব ছিল। তো বলছে তুমি আজকে রাত তাড়াতাড়ি শুয়ে পড়ো। তো আমি যথারীতি বিছনা টিছনা গুছায় আমি জাস্ট ফ্রেশ হয়ে আসবো। আমি যখন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই, হঠাৎ করে আমার মাথাটা ঘোরায় যায়, মানে মাথা ঘোরায়। এরপরে হচ্ছে আমি যখন আমার সেন্স আসে তখন দেখি আমি আমার খাটের উপরে, মানে খাটের উপরে আমার আব্বু আম্মু সবাই আমার চারপাশে, আর আমার বাম হাতটার একটা জায়গা আমার আব্বু মুট করে ধরে রাখছে। তখন আমি বলতেছি যে কি হয়েছে, আব্বু বলতেছে হাত কেটে গেছে।
কিন্তু আমি জানি না এটা কিভাবে। তো তার ঠিক কিছুক্ষণ পরে আমার সারা শরীরে খুব কাঁপুনি হচ্ছিল, আর আমি মানে কাঁপুনি, খিঁচুনি যেটাকে বলে, আমি মানে খিঁচুনি হচ্ছে আমার সারা শরীরে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। আর আমি খুব ঘামতেছিলাম, মানে আমার খুব গরমে মানে ঘামতেছিলাম, শীতকাল ছিল তো আমার শরীরে খুব সোয়েট হচ্ছিল। তো তখন রাত 1টা 1:30 বাজে। আমাকে তখন হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আব্বু ঘর থেকে বের হয়ে পাশের বাসার যারা থাকে তাদেরকে হেল্পের জন্য বলতেছিল যে কোনোভাবে কি সম্ভব। ঠিক তখনই 4তলাতে যারা থাকেন, মানে আঙ্কেল আঙ্কেল নেমে বলতেছে কি যে ভাই আপনি এখানে কি করেন। বলছে ভাই আমার মেয়েটা তো অসুস্থ। তখন বলতেছে ভাই কি বলেন, আমার আব্বা তুই মাত্র মারা গেল, বাসায় মারা গেছে। মানে এট এ টাইম আমার সাথে একটা ঘটনা, আর 4তলায় একজন বয়স্ক ভদ্রলোক মারা যান। তো যাক, আমাকে হসপিটালে কোনোভাবে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা সাধারণত যেটা বলে, ওনারা আমার বডি টাচ করবে না। তারা আমাকে বলতেছে যে মেয়ে সুইসাইড অ্যাটেম্প করার ট্রাই করছে, আগে মেয়েটাকে জিজ্ঞাসা করেন মেয়েটা কেন হাত কাটছে, তারপরে আমরা ওর ট্রিটমেন্ট করব। আমি কোনো রকমে, আমার সারা শরীর কাঁপতেছিল, আমি জাস্ট কোনো রকমে বলার চেষ্টা করতেছিলাম এটাই যে আমি কিছু করি না, ইভেন আমি জানিও না আমার হাতে এরকম ক্ষতটা হলো কিভাবে। কিন্তু তারা, ডক্টররা কিছুতেই বিশ্বাস করবে না। তারপর আমার ফ্যামিলি মেম্বাররা কোনো রকম বলে হাতে আমার 8টা সেলাই লাগে, সেলাইটা দিয়ে আমাকে কোনো রকম ওষুধ টষুধ ট্রিটমেন্ট নিয়ে একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাকে বাসায় নিয়ে আসা হয়। এই ঘটনাটার পর থেকেই আমি খুব অল্পতেই দেখা যেত যে ঠিক মাগরিবের পর পরই আমার শরীরটা হঠাৎ করে মানে স্তব্ধ হয়ে যাইতো, আমি চুপচাপ শুয়ে পড়তাম, আমার চোখ মুখ কালো হয়ে যাইতো, আমার খিঁচুনি হইতো, আমি কারোর সাথে কথা বলতে পারতাম না। ইভেন এমনও হয়েছে যে আমি, আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছে না। পরে অনেক ডক্টর দেখানো হয়, ডক্টররা আমাকে বলে যে আমার কোনো ডাক্তারি কোনো সমস্যা না। পরে আমার ফ্যামিলিকে যখন আমি বলি যে আম্মু আমি এরকম বুঝতে পারি, তখন তারা এক পর্যায়ে আমাকে হুজুরের কাছে নিয়ে যায়। তো ওকে। 4-5 জন হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে এক একজন এক এক কথা বলে। কেউ বলে যে জিন চালান দেওয়া হইছে, কেউ বলে জিন ভর করছে, কেউ বলে খারাপ বাতাস লাগছে, কেউ কেউ, কিন্তু সবার একটা কমন কথাই ছিল যে সমস্যাটা ওর বাসায়। আপনারা এখন বর্তমানে যে বাসায় থাকেন সেই বাসায় সমস্যা, সবার একটা কমন কথা ছিল। ইভেন আমিও বলতাম যে আমার বাসায় না, মানে আমি বাসায় যখন বাসায় সবাইকে বলতাম যে আমার বাসায় ভাল লাগে না, আমার বাসায় খুব অস্থির অস্থির লাগে, তখন সবাই বলতো যে হ্যাঁ তোমার বাহিরের যাওয়ার ইচ্ছা শখ বেশি, এই জন্য তোমার ঘর ভাল লাগে না। মানে কি হয় আসলে ভাই, আমরা যখন নর্মালি আহ কিছু কারোর সাথে শেয়ার করি, সবাই কিন্তু প্রথমে সেটাকে পাত্তা দেয় না। এক্স্যাক্টলি। হ্যাঁ, পাত্তা দেয় না, পাত্তা দেয় না, উড়ায় দেয়। এটার জন্য আমাকে আরো বেশি সাফার করতে হয়েছে। লাইক ওকে। একটা বছর আমার ঠিক এভাবেই যায়। আমি বলি, কেউ পাত্তা দেয় না, হুজুর একটা কি দুইটা তাবিজ দিল আমাকে, আমি একটু মানে 2-3 মাসের মতো ঠিক থাকি, আবার আমার এই একই সমস্যা। তারপর একটা আচ্ছা। পর্যায়ে কি হয়, যে বলে যে মেরে বিয়ে দিয়ে দেন, কি সমস্যা না সমস্যার কথা বলে মেরে বিয়েই দিয়ে দেন। মানে আমি আমার ঘটনাতে সামাজিক ভাবে যতটা আমি প্রেশার প্রেশার আমার উপরে ক্রিয়েট করা হয়েছে, মানে এটা আর ওই সমস্যাটা সবকিছু মিলায় আসলে আমার মানে মেন্টালি আমি এত বেশি টর্চার্ড হয়েছি। তো মেয়েকে বিয়ে দিয়ে দেন, আমি একদমই প্রস্তুত ছিলাম না এরকম একটা অসুস্থ শরীরে একটা নতুন লাইফ। তারপরেও যাক, আমি আসলে সমাজের বিরুদ্ধে পারি নাই, কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। ওকে। বিয়ে আসলে বিয়ে দিয়ে দেওয়ার পরে আমি, আমার আরো বেশি প্রবলেম হয়। আমার এই যে সমস্যাটা, শরীর কাঁপুনি, শরীর খিঁচুনির সাথে সাথে আমি হচ্ছে সেন্সলেস হয়ে যেতাম। ইভেন সেন্সলেস হয়ে যেতাম এমন ভাবে, সেন্সলেস মানে আমি যখন সেন্সলেস হয়ে যেতাম আমার নিজের কিছু মনে থাকতো না, কিন্তু পরবর্তীতে আমার জ্ঞান ফেরার পরে যদি আমি আমার বোন বা আমার মায়ের কাছ থেকে শুনতাম যে মানে মনে হতো যে আমি মারা গেছি, মানে আমার যে নিঃশ্বাস আছে এটাও কেউ বুঝতে পারতো না। ওকে। পরে হুজুর আসতো, হুজুর এসে উনি কিছু ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি ঠিক হইতাম। এরকম আমার সাথে হয়েছে।
ইভেন আর আমার হচ্ছে নিঃশ্বাস মানে দম আটকায় আসতো। যে সমস্যাগুলো মানে জিনের আসরের ফলে আমার যে সমস্যাগুলো হয়েছে, আমার দম আটকায় আসতো। নিঃশ্বাস আটকায় আসার ফলে আমার হচ্ছে গালে চোখে রক্ত জমাট হয়ে যেত। রক্ত জমাট হয়ে যাইতো। পরে হুজুর আমাকে বেশ কিছু ট্রিটমেন্ট দেয়, মানে মোটামুটি 6-7টা ট্রিটমেন্ট আমাকে দেয়। দেওয়ার ফলে আমি মানে 3-4 মাসের মতো মোটামুটি সুস্থ থাকি। 3-4 মাস আমার মানে চলে যাচ্ছে। খুব সাবধানে আমাকে বলা হয়েছে যে সময় বেছে চলতে, জামা কাপড় বেছে গায়ে দিতে, ঘর থেকে বের হওয়ার সময় খুব সাবধানে বের হইতে। কিন্তু সমস্যাটা আমার ঘরে ছিল, কেউ ঘরে ট্রিটমেন্ট করতো না। আমি জিনিসগুলা দিনকে দিন আরো স্পষ্ট দেখতে পাওয়া শুরু করলাম, আরো বেশি স্পষ্ট ফিল করা শুরু করলাম। আর প্রত্যেক দিন ঠিক ফজরের আগে আমার বাসায় বড় বড় একটা পেয়ারা গাছ ছিল। সেই পেয়ারা গাছের একটা ডাল ছিল, সে ডালের উপর একটা কাক এসে শুধু ডাকাডাকি করতো, আর আমি ঘুমাইতে পারতাম না। মানে মনে হতো যে কাকটা আমার দিকে তাকায় শুধু ডাকাডাকি করতেছে। আমি শেষ পর্যন্ত ওই পেয়ারা গাছের ডালটা পর্যন্ত ভেঙে দিই, কিন্তু ওই কাক আসা বন্ধ হয় না, ওই কাকটা আসতেই থাকে। তারপরে একদিন আমি ঈশার নামাজ, অসুস্থ অবস্থায় আমি আমার ঈশার নামাজ শেষ করে এক রুম থেকে আরেক রুমে এসে দেখি কি আমার পায়ে লাল লাল কি জানো। আমি তাকায় দেখলাম কি আমার 2 পায়ে 5টা করে মোট 10টা আঁচড়ের দাগ। আমি বুঝতে পারি না জিনিসটা কোথা থেকে আসে। যে আমি তো নামাজ শেষ করলাম, এত ভয়ঙ্কর আঁচড়, বাসায় কোনো বিড়াল নাই, কোনো কুকুর নাই, কোথা থেকে এরকম ভয়ঙ্কর আঁচড় আসতেছে। শুরু হইলো এইটা নতুন একটা প্রবলেম। আর আঁচড়গুলা দেখে বোঝা যাচ্ছে যে মানে খুব শক্ত হাতে যদি কেউ জোরে করে আঁচড় দেয়, মানে এটা কোনো ধারালো কিছুতেও কাটা না। একসাথে পাঁচটা করে 2 পায়ে 10টা মনে হচ্ছে কি যেন একটা আঁচড় দিয়ে দৌড় দিল, এরকম একটা ভয়ঙ্কর ভাবে আঁচড়ের দাগ আমার পায়ে। তো আমি বাসায় সবাইকে বলি, সবাই এরকম দেখে। এই থেকে শুরু হলে আমি প্রত্যেক নামাজের ওয়াক্তে আমি নামাজ পড়তে বসতাম। ইভেন কখনো এই জিনিসগুলো আমার সাথে একা হতো না, আমি সবার মাঝে বসে আছি, সেই অবস্থাতেই আমার এরকম শরীরে ইভেন এমনও জায়গায় আঁচড় গেছে যেখানে কখনো আমার হাত পৌঁছানো সম্ভব না, যে কেউ এটা বিশ্বাস করবে যে আমি নিজে নিজেকে আঘাত করেছি। এমন এমন জায়গাতেও মানে আঘাত করা হয়েছে। সো হুজুরদেরকে জিজ্ঞাসা করার পর হুজুরা বলতেছে যখন জিনিসটা আমার শরীরে প্রবেশ করতে পারে না, তখন সেগুলো বাহির থেকে আমার ক্ষতি করার চেষ্টা করে। তো আমি ট্রিটমেন্টের জন্য গ্রামে যাই। তো গ্রামে যাওয়ার পর গ্রামে যে হুজুরের সাথে আমি দেখা করি, উনি অনেক বেশি পাওয়ারফুল হুজুর ছিলেন। তো উনি একদম ডিটেইলে আমার সব সমস্যা উনি নিজেই বলে দেন যে ওর আসলে বাসা থেকে সমস্যা, যত দ্রুত সম্ভব ওকে বাসাটা চেঞ্জ করতে হবে। ওই বাসায় মোট 11টা জিনের আসর ছিল। আর তার থেকেও বেশি অদ্ভুত কথা, আমার বাসার কারো কোনো সমস্যা হয়নি। এত সমস্যা সব আমার হয়েছে। বাসায় আমরা আরো অনেক মেম্বার ছিলাম, কারো কোনো প্রবলেম হয়নি, সব প্রবলেম আমার সাথে হয়েছে। কিন্তু আমরা এটা বিশ্বাস করতে পারতেছিলাম না, এই জন্য যে আমি বাসার বাইরে যখন থাকি, লাইক আমি যখন গ্রামে যে ট্রিটমেন্টের জন্য, সেই অবস্থাতেও আমার সাথে এরকম আঁচড়। আমি প্রত্যেক নামাজ পড়ার পরেই দেখতাম যে আমার শরীরের কোনো না কোনো জায়গায় 3 আঙ্গুল 4 আঙ্গুল ইভেন এমন ভাবে আঁচড়, লাইক মনে হচ্ছে কি যেন আমার শরীরে ছক কাটতেছে, মানে কেমন বক্স বক্স করে ছক কাটতেছে। লাইক আমরা যে বিভিন্ন মুভিতে বা বিভিন্ন ছবিতে দেখি যে ছক কাটা, বক্স বক্স করে 3টা করে ছক কাটা, সেরকম ছক কাটা আমার শরীরে, আমার হাতে, আমার গলায়, আমার পায়ে, আমার পিঠে। দেন হুজুর বললো যে ওকে একটা ট্রিটমেন্ট দিতে হবে, সেটা হচ্ছে আসন দেওয়া, যেটাকে বলে যে আসনের মাধ্যমে ওর উপরে যে জিনগুলো ভর করে সেই জিনগুলোর সাথে আমি সরাসরি কথা বলবো। তো ওই আসনের যে প্রিপারেশনটা ছিল, যে মাটির হাঁড়ি, ডাব, আরো কিছু কিছু, কিন্তু সম্পূর্ণ আসনের সময়টাতে কি হয়েছে আমি একদম বলতে পারবো না, কারণ আমার সেন্স ছিল না। কিন্তু উনি যখন আমার শরীর থেকে সব তাবিজ খুলে
আমার বাম হাত বা ডান হাতের যে ছোট আঙ্গুলটা, সেই আঙ্গুলে যখন কাঁইতুন বেঁধে দোয়া পড়া শুরু করতো, তখন আস্তে আস্তে আমি মাটিতে আঁচড় দেওয়া শুরু করতাম। নিজের হাতে নিজে মাটিতে আঁচড় দিতাম। দিতে দিতে কি হইতো আমার আর মনে নেই। আমার তখন মানে দূরে আমার মামা থাকতো আর আমার আম্মু থাকতো। আমার আব্বুকেও রাখতো না ওইখানে। তো মামা আমাকে বলতো যে আমার গলার সাউন্ড চেঞ্জ হয়ে যাইতো, আর আমি হুজুরের সাথে কথা বলতাম। তো এই ট্রিটমেন্ট গুলা নেওয়ার ফার্স্ট ট্রিটমেন্টে হুজুর বলল যে ওর সাথে যেটা মানে বলে কি যে একটা রোগের চিকিৎসা না হতে না হতে যেমন রোগটা রক্তের সাথে মিশে যায়, দীর্ঘদিন এই সমস্যাগুলো ফেস করতে করতে আমারটা এক্সট্রিম হয়ে গেছে। তো এখন কোনো তাবিজ বা কোনো নর্মাল আমলের মাধ্যমে না, সরাসরি জিনিসটাকে বোতলে বোতলে ভরতে হবে, আদারওয়াইজ আমার পক্ষে সুস্থ থাকাটা সম্ভব না। তো ফার্স্টটা যখন বোতলে ভরে, তখন আমি আমার সাথে যে 11টা জিন ছিল, সে 11 জনকে আমি দেখতে পাই। আমার ঠিক ডান সাইডে আমার হাতের 10 হাত দূরে 11 জন দাঁড়ানো ছিল, আর হুজুরের সাথে ছিল 7 জন দাঁড়ানো। আমি ওই 7 জনকেও দেখতে পাই, আমি ওই 11 জনকেও দেখতে পাই। তো ফার্স্ট বোতলে যখন ট্রিটমেন্টটা হয়ে যায়, জিনিসটা যখন আমার শরীর থেকে সরে যায়, আমার আবার সেন্স চলে আসে। সেন্স যখন আসে তখন আমি বুঝতে পারি কি যে ভাইয়া মানে একটা কাচের বোতলে যদি একটা ইঁদুরকে ঢুকানো হয়, ইঁদুরটা যেমন নখ দিয়ে আঁচড়ালে আঁচড়ালে একটা শব্দ হবে না, সেরকম রাইট। একটা শব্দ হতো, কিন্তু বোতলে কিছু নাই। বোতলের মুখে আটকানো, কিন্তু বোতলের ভিতরে কিছু নেই, কিন্তু আমি একদম স্পষ্ট সাউন্ড শুনতেছি যে বোতলের ভিতরে কেউ আঁচড়াচ্ছে। আর মামার কাছ থেকে শুনলাম যে জিনিসটা যখন আমার শরীরে ভর করতো, তখন আমার এত শক্তি চলে আসতো যে আমার 2 পা 2 হাত তো মানে 4 জন পুরুষও ধরে রাখতে পারবে এমনও সম্ভব ছিল না, এত বেশি শক্তিশালী আমি হয়ে যেতাম। তারপরেও আমার শরীরের এই আঁচড়গুলো বন্ধ হয় নাই। তো এইভাবে করে একে একে 3টাকে বোতলে ঢুকানোর পরে বাসা চেঞ্জ করে আসি। তারপরেও বাসা বন্ধ করি, করার পরে এখন আমি একটু স্বাভাবিক আছি। ওই সমস্যাগুলো, ওই আঁচড়ের সমস্যাগুলো থেকে মুক্তি পাইছি। মানে বেসিক্যালি সমস্যাটা আমাদের বাসায় ছিল। আমরা আগে যে বাসায় থাকতাম সে বাসায় ছিল, আর সেই বাসাতে থাকার ফলেই এই সমস্যাগুলো আমার ফেস করতে হয়েছে। আর হুজুর আমাকে অনেক বেশি সাবধানে থাকতে বলছে। আর এই ট্রিটমেন্টটা, এই বোতলের ট্রিটমেন্টটা নেওয়ার ফলে মানে আমি মানে এই জিনিসগুলোর সাথে এতটা ট্রান্সপারেন্ট হয়ে গেছি যে আমি এখন যে কোনো জায়গায় গেলে বা যে কোনো বাসায় গেলে খুব ইজিলি বুঝতে পারি যে এখানে সমস্যা আছে বা ওখানে থাকাটা বেশিক্ষণ ঠিক হবে না। মানে এই জিনিসগুলো এখন আমার মধ্যে খুব ভালোভাবে কাজ করে, মানে ফিল করতে পারার যে ব্যাপারটা। ওকে সুলতানা, আমার একটু জানতে ইচ্ছে করছে, মানে আপনি যেমন বললেন যে একটা বাসায় গেলে আপনি বুঝতে পারেন, জাস্ট আমার একটা কিউরিওসিটি, লাইক কি হয়, মানে ওখানে গেলে আপনি কিভাবে রিয়েলাইজ করেন যে লাইক এখানে একটু প্রবলেম আছে? আচ্ছা, এই জিনিসটা ঘরে ঢোকার সাথে সাথে খুব ঠান্ডা লাগবে, যেটা সবার লাগবে না। আমার ওকে। খুব বেশি ঠান্ডা লাগবে, মানে খুব বেশি, আমরা যদি ফ্রিজ খুলে দাঁড়ায় থাকি, হুম হুম হুম। যেরকম একটা হঠাৎ করে একটা ঠান্ডা লাগে, ঠিক ওকে সেরকম একটা ঠান্ডা ফিল হয়। আর খুব বাজে একটা গন্ধ, ওকে, মানে খুবই এটা বাজে আপনি একটা গন্ধ। বুঝতে পারেন যে তখন যে সামথিং ইজ রং হিয়ার? জি জি। আর এই গন্ধটা আসলে আমি কোনো কিছুর সাথেই মিলাইতে পারবো না, যে এই গন্ধটা এত বাজে, ওকে। এটা আসলে কোনো কিছুর সাথে মিলানো সম্ভব না। বাট আপনি আসলে আপনার লাইফে খুব কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে সময় কাটিয়েছেন, এবং যেটা খুব ভালো একটা কথা বলেছেন যে আসলে যারা ফেস করে না তাদের সাথে যদি এই ধরনের ঘটনাগুলো শেয়ার করা হয়, তারা হয়তো একটু ফান, মানে ব্যাপারটাকে একটু ফানি ভাবে নিয়ে নেয়, এবং জি অনেকটা জি আসলে আমরা এগুলো নিয়ে ভাবছি, এই ধরনের মুভি দেখছি, এগুলো নিয়ে চিন্তা করছি, আর এই কারণেই আমাদের অবচেতন মনে এগুলো আমাদের সাথে আসছে বলে তারা আসলে ট্রিট করে। এটা একটা খুব ভালো কথা বলেছেন।
সো হুম। আপনি আপনার ফ্যামিলির কাছ থেকে ফাইনালি আপনি তাদেরকে তো কনভিন্স করতে পারছিলেন যে না এই ধরনের ঘটনাই আপনার সাথে আসলে ঘটতেছে, মানে এটা আসলে প্রথমে যেমনটা বলছিলেন যে কোনো একটা ডাক্তারের কাছে গেছিলেন এবং তিনি বলছে যে এটা একটা সুইসাইডাল কেস হইতে পারে, আপনি আসলে চেষ্টা করছিলেন সুইসাইড করতে। তো তখন তো নিশ্চয়ই খুব বাজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে আপনি সময় কাটিয়েছেন, বিকজ ফ্যামিলি থেকেও তখন হয়তো বা কিছু একটা প্রেশার ছিল, রাইট? সেটা তো অবশ্যই, লাইক আমাকে বাসার সবাই বলতেছিল যে এমন কি হয়েছে যে তুমি সুইসাইড করার ট্রাই করছো, এমন কি কোনো গোপন কথা আছে যেটা তুমি আমাদেরকে বলতে পারতেছো না। ইভেন আমার আম্মু, আমি আমার আম্মুর সাথে অনেক বেশি ফ্রেন্ডলি, সবকিছু ওকে। আমার আম্মুকে শেয়ার করে। তো আম্মু বলতেছে তুমি আমাকেও বলো নাই, কি এমন? মানে তারা কিছুতেই বিশ্বাস করতে আর এমন জায়গায়, লাইক আমার বাম হাতের এমন জায়গায় যে সুইসাইড করার জন্য আসলে মানুষ যেখানে কাটে, মানে মোটা রগটার ঠিক নিচে, সেখানে আমার কাটা। আর ওকে। ইভেন ভাই এখনো পর্যন্ত আমার এই শরীরের আঁচড়গুলো, বিশেষ করে যেগুলো হাতের আঁচড়গুলো, মানে আমাকে এত বেশি হ্যারাসমেন্টের মধ্যে, ইভেন আমার ইন লসে, আমি যখন আমার ল হাউসে যাই, ওখানকার মানুষ, আমার সাথে দেখা হওয়া আমার যে নতুন কেউ যখন হুট করে জিজ্ঞাসা করে, ইভেন রাস্তায়ও যদি কেউ হুট করে আমার হাতের দিকে তাকায় যদি দেখে যে এরকম আঁচড়ের কেমন যেন দাগগুলো, মানে কিভাবে যেন নেয়। কিন্তু ওকে। আমি এটা বুঝায় বলতে পারি না যে আসলে এটা আমার সাথে যে কি হয়েছে, এটা শুধু আমি জানি। আমি গট দ্য ফেস পয়েন্ট। করছি, মানে সমাজের মানুষ এক এক, লাইক আমরা এক একজন যেমন দেখতে এক এক রকম, সেরকম এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। আর মনে করে আমার সাথে যেহেতু হয় নাই, আমি দেখি নাই, তার মানে এগুলো সব মিথ্যা। আর সবাই না খারাপটা চিন্তা করে, কেউ না রাইট। ভালোভাবে নিতে পারে না জিনিসটা, যে না এই জিনিসটা হলেও হতে পারে। আর সবাই মনে করে কি মেয়েদের সাথে এই জিনিসগুলো বেশি হয়, ছেলেদের সাথে হয় না। আসলে না, ছেলেরা জিনিসটা ফাইন্ড আউট করতে পারে না, ওকে। কিন্তু মেয়েরা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারে, তারা ট্রিটমেন্ট নিতে পারে। এমন অনেক ছেলে আছে যে যেটা কাজ করতেছে হচ্ছে না, রাতে ওকে। প্রবলেম হচ্ছে ঘুমাইতে, কোনো কিছু বুঝতে পারতেছে, ভাল লাগতেছে না, আর তারা মনে ওকে। করতেছে এটা অন্য সমস্যা। কিন্তু সবার সাথেই হয় সমস্যাগুলো, কেউ ফাইন্ড আউট করতে পারে, কেউ পারে না। যারা খুব তাড়াতাড়ি ফাইন্ড আউট করে ট্রিটমেন্ট নেয় তারা কম সাফারার, যারা ফাইন্ড আউট দেরিতে করে তারা বেশি সাফারার। আর যাদের এক্সট্রিম হয়ে যায় তাদের তো আমার মতো ফেস করাই লাগবে। আল্লাহ না বাট করুক, সবাই ভালো থাকুক। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন বা গিয়েছেন এটা আসলে অত্যন্ত দুঃখজনক, এবং আমরা আশা করব যে ভবিষ্যতে আপনার সাথে এমন কোনো ধরনের ঘটনা ঘটবে না। অ্যান্ড এখন তো আসলে আপনার চারপাশের মানুষগুলো নিশ্চয়ই বিষয়গুলোর সাথে পরিচিত হয়েছেন এবং তারা জানেন, সো তাদের একটা সাপোর্ট আপনি অলওয়েজ পাবেন, এটা আমরা মন থেকে বিশ্বাস করি। আর যে কথাগুলো বলেছেন খুব সত্য কিছু কথা বলেছেন, আমরা আসলে আমাদের সাথে নিজেদের সাথে না ঘটলে সেটা আসলে আমরা বিলিভ করতে চাই না। অ্যান্ড দ্যাটস দ্য, মানে এটাই সত্য কথা। তো সেই প্রেক্ষাপটে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক রাত অবধি আমাদের সাথে ছিলেন এবং আপনার জীবনের একটি কঠিন বাস্তবতা আমাদের সামনে তুলে ধরেছেন। ঘটনাটা ভৌতিক বা প্যারানর্মাল, বাট এর ভেতরে অনেকগুলো মেসেজ ছিল। অ্যান্ড আই হোপ যে এই ঘটনাগুলো যারা আজকে শুনেছেন তারা ইন ফিউচারে এমন কোনো ঘটনা ফেস করলে হয়তো তাদের পরিবারের সাথে বিষয়গুলো আগেই শেয়ার করবেন, লুকিয়ে রাখবেন না। অ্যান্ড কোনো পরিবারের বন্ধু যদি তাদের ফ্যামিলি মেম্বার্স কেউ এই ধরনের কথা শেয়ার করে, সো আজকের এই স্টোরিটা শোনার পর অ্যাটলিস্ট রিয়েলাইজ করবেন যে আসলে হয়তো সে মিথ্যে বলছে না। সুলতানা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আপনার সাথে আবারও অন্য কোনো দিন আড্ডা হবে অন্য কোনো প্রোগ্রামে। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। জি, জি, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। কথা হয়ে গেল আমাদের বন্ধু সুলতানার সাথে, এবং এখন আমাদের সাথে আরো দুজন বন্ধু রয়েছেন, ইয়ামিন এবং সেজুতি। আমরা ইয়ামিনের কাছে চলে যাব। ইয়ামিনের কাছে একটা শর্ট স্টোরি আছে, ওর কাছে কিছু ছোট ছোট ঘটনা আছে, তারপরে আমরা আবার সেজুতির কাছে যাব। বাট আপনারা লাইভটা শেয়ার করেছেন। আজকে আমাদের টার্গেট ছিল 1000 টাইম, অলরেডি আমরা আমাদের টার্গেটটা ফিল আপ করতে পেরেছি আপনাদের সাপোর্টে। সো থ্যাংকস আ লট এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আজকে একটু ডিফারেন্ট ওয়েতে আমি গ্রিন স্ক্রিনে শোটা করছি। অনেকে বলছেন ভাইয়া চোখে কি হয়েছে, চোখে অ্যাকচুয়ালি কিছু হয় না, গ্রিন স্ক্রিনের কাজটা মানে আমি ফার্স্ট টাইম করছি, তো আমি একটু বোঝার চেষ্টা করছি কিভাবে কি করলে ঠিকঠাক হবে, যেহেতু নিজেই সব সেট আপ করি এখন। তো সেই জায়গাটায় ওই গ্লাসের মধ্যে কোনো একটা জায়গায় রিফ্লেক্ট পড়তেছে, সো এটা তেমন কিছু না, এটা ইগনোর করেন, তার চেয়ে গল্প শোনেন। অ্যান্ড আমরা আবার গল্পে যাই। ইয়ামিন,
ঘটনাটা বলো। আর তার আগে একটু বলি, একটু আগে যে বন্ধু আমার সাথে ছিল, তার ঘটনাটা শোনার পরে নিশ্চয়ই আপনার মনে হয়েছে যে আমার কাছে তো এরকম স্টোরি আছে। তো আপনি ছেলে হন, মেয়ে হন, দেশে থাকেন আর বিদেশে থাকেন, যদি আপনার কাছে একটা স্মার্টফোন থাকে আর ইন্টারনেটের কানেকশন থাকে, প্লিজ আপনি নেক্সট ভূতের ডায়েরিতে জয়েন করেন। আপনি আমার এই পেজের ইনবক্সে একটু লিখে ফেলেন যে উদয় আমার কাছে ঘটনা আছে, and কয়টা ঘটনা আছে এটা লিখে দিন। আর আপনি যে ভূতের ডায়েরিতে গল্প বলতে চান এই কথাটাও লিখেন। কারণ অনেকে আসলে ঘটনা আছে পরে বলি যে ভাই ঘটনা বলবেন, না ভাই আসলে তো আমি লাইভে বলতে পারবো না, আমি রেকর্ড করে পাঠাতে পারবো। অ্যাকচুয়ালি আমার এখানে রেকর্ডেড কোনো অপশন নাই। এন্ড আমি বিশ্বাস করি আপনার ঘটনা আপনি সুন্দর করে বলেন, লাইভে বলেন, শোটা যেহেতু লাইভ হয়। সো আমি এখন আমার এখানে কোন সেগমেন্ট রাখিনি যেটা আপনি ঘটনা আমাকে রেকর্ড করে পাঠাবেন। এটা হচ্ছে বেসিক্যালি ভূতের ডায়েরিতে লাইভেই বলতে হবে, আর লাইভে কোথাও আসতে হবে না, আপনি নিজের বাসা থেকে বসে বলতে পারবেন। যদি আপনার মনে হয় আপনার কাছে ঘটনা আছে, তাহলে কমেন্টে 3টা 4টা 5টা লেখার দরকার নাই, আমার কাছে একটা অনেক জোস ঘটনা আছে, এগুলো কমেন্টে না লিখে আপনি ইনবক্সে লেখেন যে উদয় আমার কাছে ঘটনা আছে, এন্ড আমি তোমার ভূতের ডায়েরিতে, শোয়ের নামটা মনে রাখেন, ভূতের ডায়েরি। এন্ড ভূতের ডায়েরি হয় প্রতি শুক্রবার দিন ইন্টারনেটের মাধ্যমে, বাসায় বসে গল্প বলা যায়। যে কোনো বয়সের মানুষ এখানে বলতে পারবেন, যে কোনো পেশার মানুষই গল্প বলতে পারবেন, জাস্ট ইন্টারনেট আর স্মার্টফোন থাকলেই চলবে। তো এই হচ্ছে অবস্থা আর কি। তো আমরা এখন আবার ইয়ামিনের কাছে যাই। ইয়ামিন, শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া, ধন্যবাদ। আর হ্যাঁ, তো আবার কথা একটু মানে হেডফোনটা কাছে আনো, মুখের কাছে নিয়ে আসো, কথা আস্তে আস্তে শোনা যাচ্ছে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলো, শুরু করো, শুনছি আমরা। হ্যাঁ, ঘটনার আগে আমিও কিছু কথা বলতে চাই যে ভূতি স্টুডিও সাধারণত আমরা শুনি রাত 1টা পর্যন্ত, রাইট? কিন্তু আজ ফেসবুক অনলাইনের মাধ্যমে অনেক বন্ধুরা রাত জেগে শুনছেন। মেবি আমার স্কুলে অনেক ফ্রেন্ডও আছে, আমি যাদের ইনভাইট করেছিলাম যেহেতু আমি এই প্রোগ্রামে আসবো। তো রাত জেগে এই গল্প শোনার অভ্যাসগুলো আসলে অতটা খারাপ না। কিন্তু এর আগে সুলতান আপু যেগুলা বলে গেল, যে যার সাথে মেবি ঘটনাগুলো ঘটে সেই মেবি বুঝতে পারে ঘটনাগুলো কি। আর কালকে আপনি ভূত স্টুডিওতে অনেক কথাই বলেছেন যে অনেক প্রোগ্রামে লাইভ শো করে না, কিছু টিম থাকে যেগুলো স্টোরি কালেক্ট করে নিজের ভাষায় বলে। আসলে ফেস করা ঘটনা ডাইরেক্ট বলাটা যতটা আনন্দের এবং নিজের ফেস করাকে আবার পুনরাবৃত্তি করে, ততটা রেকর্ডের শো ঠিক ততটা করে না। রাইট, তো রাইট, আপনার ভূতের ডায়েরিতেও এর আগে এরকম ইমেল করার ঘটনাটি আপনি ডায়েরির মাধ্যমে লিখে নোট করে দিতেন, যেটা আমি আগে দেখেছি। রাইট। তো সেই তুলনায় ভূত স্টুডিওর মতো এই শোটাকেও আরো এগিয়ে যাবে সেই আশা কামনা করছি। তো থ্যাংক অনেকেই হয়তো ভাবছেন যে আমার স্টোরি গুলো ছোট ছোট কেন। তো আমি আসলে ছোট ঘটনাগুলোকে আগে বলছি, বড় ঘটনাগুলোকে একটু পিছিয়ে রাখতেছি। ওকে, গুড। চলো স্টোরি শুরু হোক, বলো। আচ্ছা, আমি এখন আসলে একটা বড় ঘটনাকেই বলতেছি, কারণ এই রিলেটেড আমার আরেকটা ঘটনা আছে, এর পরে বলবো। হুম হুম তো ঘটনাটি আমার নানার কাছ থেকে শোনা, নানা এখনো জীবিত আছেন। ঠিক 60 কি 61 সালের দিকে ঘটনা। তো ওই সময় বেসিক্যালি অনেকের হয়তো জন্ম হয়নি, বা অনেকে সেই সময়কার মানুষ এখনো শুনতেছে, মাত্র জন্ম হয়েছে এরকম। চট্টগ্রাম বিভাগের চকবাজার থানার কাফারি বাজার মসজিদ সম্ভবত, এই মসজিদকে কেন্দ্র করে। তো আশেপাশে চিৎকার শোনা যাচ্ছে মসজিদে জিনে অ্যাটাক করেছে। তো ওই সময় ঠিক ইশারা আযান হয়নি, তাও মুসল্লিরা দলবদ্ধভাবে মসজিদের সামনে ঠিক এসেছে, ঠিক আছে? তো সেখানে একটা লোকের একটি হোটেল ছিল। তো হোটেলের একটা কর্মচারী দিনাজপুর গেছিল। দিনাজপুর থেকে তার গায়ে সম্ভবত একটা জিন ভর করেছে। তো সবার কাছে একটা করে বেত থাকতো। তো একটি পুকুরে সবাই মিলে পানি আনতো। তখন তো আমাদের মতো একটা রিপিউবেল ছিল না, বা ট্যাঙ্কি থেকে পানি যেত না, সবাই একটি পুকুর থেকে সাধারণত পানি নিত। তো সেই পানি আনতে গিয়ে মসজিদের ইমামের ছদ্মবেশ নিয়ে জিনটা আসে এবং বলে, তোর হাতে এটা কি? এটা তাবিজ। আমি আর কোনো সমস্যা নেই, এই বলে নিয়ে তার গায়ে ভর করে। আর এমন জোরে ভর করে মনে হয় যে পুরা সমুদ্রের পানিটাই তার গায়ে আছাড় খেয়ে পড়তেছে। এখন সে আসে না কেন, তাকে পানি আনতে পাঠানো হয়েছে। এই ভেবে হোটেলের মালিকটাও তার পিছু পিছু ওই বীরের কাছে যায়। মালিকটা কিছুটা মাইক ভান্ডারের ভক্ত ছিল, এখন আমরা দেখি ধর্মীয় কুসংস্কার প্রতি এসব পীরের অনুসারী হয়। তো
সে দেখে তার গায়ের উপরে পুরো একেবারে ঝাঁপিয়ে পড়তেছে। এখন সে তো দেখে মাইক ভান্ডারি বলে অনেক জোরে ডাক দেয়, দেখে মসজিদের ইমাম সাথে সাথে ফিরে আসে। এবং সেখানে অনেক বড় একটা জাম গাছ ছিল, গাছটা এখনো আছে, আপনারা হয়তো গেলে দেখতে পারবেন, কিন্তু গাছের জামটা নেই। তখন জাম আশেপাশে পড়ে থাকতো, দেখে যে তার উপর সে এই ডাল থেকে ওই ডাল ছুটেই চলছে, ছুটেই চলেছে। তো এক ডাল থেকে আরেক ডাল হাঁটার কারণে ডাল কিছুটা ভেঙে পড়েছে। তো হুজুর করছে কি, সেই বেডটা নিয়ে বেড দিয়েই গাছকে পিটানো শুরু করেছে। যে পিটাতে যখন সে নেমে যায়, তখন যারা ছিল সবাই জোরে জোরে দোয়া কালেমা যা পারে সেটা পড়া শুরু করতে থাকে। তো ওই সময় সেই ছেলেটাকে হুজুর বেড দিয়ে অবিরাম ভাবে মারতে থাকে, আঘাত করতে থাকে, যেটা স্বাভাবিকভাবে হলে তার অনেক জায়গায় দাগ পড়ে যায়। সে বলে কোনো ব্যথা পায়নি। তারপরে সেই দিনটা যখন উঠে বের হয়ে যায়, তখন তার কাছে লিখিত নেওয়া হয়েছে যে আর কোনোদিন এই এলাকায় আসবে না, এমনকি এই ছেলের কাছে ধা- ভর করবে না। তো যাওয়ার সময় সেই জাম গাছের একটা ডাল সে ভেঙে দিয়ে যায়। এই হচ্ছে। আর আপনার এই বাড়ি নাম্বার 124 বই তো অনেকটা এই এই টাইপের ঘটনার ইঙ্গিত দিয়ে রাখছে। ভাই আপনার মাইকটা আনমিউট, একটু মিউট করা আছে। ওহ, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখেন তো আপনি আমাকে মিউট আমার করা। ইয়ামিন, ইয়া, রাইট, পারফেক্ট। আমার মাইকটা মিউট করা ছিল এবং আমি যখন কথা বলছি তখন আমার বন্ধু যারা আমার লিসেনার এন্ড ভিউয়ার্স তারা আমাকে হেল্প করতেছে যে আপনার মাইক মিউট করা। দ্যাটস কল টিম ইউনিটি। এন্ড আমি সবসময় বলি যে আলটিমেটলি একটা সময় এরকম হবে যে আমরা গল্প শুনবো এবং এই মানুষগুলো তখন আমাদেরকে ফিল্টার করে দিবে যে কোন গল্পটা ভালো লাগছে কোনটা ভালো লাগে নাই। এন্ড আজকে কিন্তু আপনারা খেয়াল করবেন যে আমার এখানে যারা আছে এরা খুব জুনিয়র। এখন যে দুজন আছে তাদের মধ্যে সেজুতি, তুমি কোন ক্লাসে পড়ো? ভাইয়া ক্লাস ক্লাস 8। 8-এ পড়ে। আর ইয়ামিন, তুমি কোন ক্লাসে পড়ো? আমি বাইনাল আর্টস, এখানে স্কুলের নাম হচ্ছে গরু দক্ষিণ মঞ্চে মডেল হাই স্কুল। ওকে, সো দুটো স্কুলের বন্ধু আছে এক্স্যাক্টলি। অ্যান্ড এটাই হচ্ছে ফ্যাক্ট আসলে, যে এই ধরনের গল্পগুলো যে সব সময় আপনার কাছে খুব বেশি ভারী হতে হবে এমন তো কোনো কথা নয়। কারণ এই মানুষগুলো আসলে অনেক দিন ধরে আমি জানি যে হয়তো ওর বাসা থেকে পারমিশন দিচ্ছে না বা ওর পক্ষে সম্ভব না স্টুডিওতে গিয়ে ঘটনা বলা, ওর লোকেশন থেকে এত রাতে বেলা যাওয়া সম্ভব না। তো এই কথাগুলো মাথায় রেখে তো ভূতের ডায়েরি স্টার্ট হলো। সো আমি কিন্তু এই মানুষগুলোকে নিয়ে আসতে চাই। এন্ড আপনিও যদি তাদের মধ্যে একজন হন, আপনি একজন হাউসওয়াইফও হতে পারেন, একজন ব্যবসায়ী হতে পারেন, আপনি ঢাকার বাইরে থাকতে পারেন, বাংলাদেশের বাইরে থাকতে পারেন, আপনার কাছে যদি স্টোরি থাকে আপনি নেক্সট উইক আমার সাথে কানেক্টেড হতে পারেন। আর তার জন্য কি করবেন, আমার পেজের ইনবক্সে আমাকে একটু মেসেজ পাঠায় রাখবেন যে উদয়, আই হ্যাভ সাম স্টোরিজ আর আমি বাসায় বসে গল্প বলতে চাই। জাস্ট আপনার একটা স্মার্টফোন লাগবে আর ইন্টারনেটের সুবিধাটা থাকতে হবে, বাসায় বসে গল্প শেয়ার করতে পারবেন। ইনবক্সে এখনই মেসেজ দিয়ে রাখেন, সাথে কয়টা ঘটনা আছে সেটা অবশ্যই লিখবেন এন্ড আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখবেন। হয়ে গেল। চলো, সে যদি তোমার কাছ থেকে ঘটনা শুনি এবার। জি ভাইয়া, অ্যান্ড আমার যে নেক্সট স্টোরিটা এটা অ্যাকচুয়ালি মানে আমার সাথে ঘটে যাওয়া, বাট এটা আমার জন্য আমার পুরো ফ্যামিলিকে সাফার করতে হয়েছে। মানে এই স্টোরিটা এখন আমি বলবো। তো স্টোরিটা অ্যাকচুয়ালি 6 বছর আগের, তখন আমি ক্লাস 2-তে পড়তাম। তো আমরা গ্রামে যাই সবাই একসাথে, অনেক বড় ভেকেশন ছিল। সো গ্রামে যাই, যাওয়ার পর মানে আমি ছোটবেলা থেকে একটু নিজেকে সাহসী প্রমাণ করতে ব্যস্ত থাকতাম। মানে সন্ধ্যাবেলা আর কি, মানে আমার বাড়ির পাশে বাঁশঝাড় আছে। সো মানে যাইতাম, যা বলতাম, মা দেখো আমি এখন এখানে যাচ্ছি, আমার কোনো ভয় লাগে না। তো আম্মু বলতো, এমন দুষ্টুমি করো না, পরে তোমার পছন্দাইতে হবে। আমি একদম কানে নিতাম না, একদম নিজের মতো থাকতাম। সো এভাবে মানে যতবারই যেতাম ততবারই করতাম। এন্ড কাহিনীটা হয় ভেকেশনটায় 6 বছর আগে। তো মানে আমি একদিন সন্ধ্যাবেলা মাগরিবের আজানের একটু আগে, লাইক 5-10 মিনিট আছে এরকম টাইম, তো যাই। যাওয়ার পর তখন আমার সাথে আর কেউ ছিল না, আমি একাই যাই। মানে নর্মালি আমার সাথে কাজিন থাকে, লাইক আমার বেস্ট ফ্রেন্ডের মতো, বাট ও ছিল না, আমি একাই যাই। তো এখানে আবার মানে অনেক মুরব্বিদের কবর দেওয়া আছে। মানে ওটা পারিবারিক কবরস্থান হিসেবেই ইউজ হইতো, এখন আর হয় না। তো
ওইখানে যাই কি করে আমি বাঁশের পাতা ছিঁড়তে থাকি, মানে কি আর করব, বোর হচ্ছি। মানে এখন বাড়িতে গেলে আবার মা, মানে আমি যেখানেই যাইতাম আম্মু বই নিয়ে যাইতো, স্টাডি ইজ মাস্ট। তো পড়া থেকে বাঁচার জন্য অ্যাকচুয়ালি আমি এখানে যে পাতা ছিঁড়তেছিলাম। তো ওই টাইমে দেখলাম আজান দিচ্ছে, তো ভাবলাম যে আজান যেহেতু দিয়েই দিছে তো এখানে আর থেকে লাভ নাই, কি করবো এখানে থেকে। তো আমি আর কি মানে কিছুক্ষণ পরে চলে যাই, মানে বাড়ির দিকে যাই, অনেকটা হেঁটে যাওয়া লাগে। তো আস্তে আস্তে আজান তো দিয়ে দিছে, এই টাইমে দেখলাম পিছন থেকে ডাকতেছে যে কি এত তাড়াতাড়ি চলে যাচ্ছি যে। তা আমি কাউকে চিনতাম না, মানে সবাই আমাকে চিনতো কিন্তু আমি কাউকে চিনতাম না, কারণ আমার মানে পরিচিত হতে ভালো লাগতো না এত। তো আমি বললাম আপনাকে তো আমি চিনি না, আপনি কে? বলে আম্মাকে চিনো না, আমি তো তোমার সম্পর্কে দাদা হই। তা আমি বললাম আচ্ছা ভালো আছেন, মানে কথা বলতেছিলাম একটু একটু যে ভালো আছেন কিনা। তো বললো হ্যাঁ ভালো আছি, আমার বাড়ি তো পাশেই, চলো না যাই। তো আমি বলছি না এখন যাবো না, সন্ধ্যা হয়ে গেছে and মাকে নিয়ে যাবো না পরে। তো বললো যে কই সন্ধ্যা হয়েছে, এখনো তো সন্ধ্যা হয়নি, চলো যাই, কোনো সমস্যা হবে না। তো আমি দেন বললাম আচ্ছা ঠিক আছে চলেন, কারণ আমার তো এখন মনে চলতেছে যে বাসায় গেলেই পড়তে বসাবে মা। তো আমি পড়া চড়ছিলাম আর কি। তো এখন ওনার সাথে গেলাম। তো উনি আমাকে আর কি, মানে যেখানে কবর দেওয়া, মানে অনেক আগের মুরব্বীদের কবর দেওয়া, তো ওইদিকে নিয়ে যাচ্ছে। আমি বললাম যে কবরস্থানে তো আমি যাব না, ওইখানে আমার ভালো লাগে না। তো বললো দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। তা আমি তো মানে প্রকৃতি প্রেমী মানুষ বলতে যা বোঝায়। তো আমি গেলাম ওনার সাথে ফুল দেখার জন্য। তো যে দেখলাম হ্যাঁ ফুল গাছ আছে, গোলাপ ফুল গাছ আছে আর ডালিয়া ফুল গাছ আছে, ফুল ফুটে আছে। তো বললো ওইখানে গর্তটা দেখতেছো, আমি ওখানেই থাকি। বললাম কি বলেন, একটা গর্তে কিভাবে মানুষ থাকে, এটা তো সম্ভবই না। তো হঠাৎ করে দেখলাম উনি নাই। উনি নাই, তো আমি চারপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, মানে নাই, কেউই নাই। একদম সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে চারপাশে। তো এটা দেখে তো আমি অনেক বেশি ছোট ছিলাম, 7 বা 8 বছর। তো ভয় পেয়ে যাই এন্ড যে মানে চিৎকার দিই যে মা কোথায় তুমি। তো চিৎকার তো একদম বাঁশঝাড়ের মাঝখান থেকে শোনার কথাই না। তো এভাবে কিছুক্ষণ যায় এন্ড আমি হঠাৎ এখানে সেন্সলেস হয়ে যাই। তো এরপর মানে আমি সবার ছোট, মানে আমার দুই ফ্যামিলিতে সবার ছোট। তো আমাকে সবাই অনেক কেয়ার করে, তো খোঁজাখুঁজির জন্য বের হয়ে যায়। তো আমার বাবা বলে যে বাঁশঝাড়ের দিকে খোঁজাটা দেখা যায়, কারণ ও যেহেতু বন জঙ্গল পছন্দ করে ওইখানে থাকতে পারে। তো বাবা যেয়ে দেখে যে আমি সেন্সলেস হয়ে পড়ে আছি। তো এটা দেখার পর আমাকে নিয়ে আসে মানে আমাদের বাড়িতে, মানে আমার বাবা আর জ্যাঠা এনে তারপর আমার সেন্স মানে মাথায় পানি দেয়, যেন আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল। তো আমি বললাম যে এরকম একজন ছিল। তো বললো কে ছিল মা, এখানে তো এখন কোনো মুরব্বি নাই। তো বললাম মাথায় চুল ছিল না, একটু চিকন, অনেক চিকন দেখতে। তো বললো যে তুমি কি না কোনো নাম বলছো, আমি বললাম না কোনো নাম বলে নাই। তো এভাবে গেল একদিন। তো আমি আবার নেক্সট দিন নানু বাড়ি যাই, নানু বাড়ি আর দাদু বাড়ি খুব কাছাকাছি। নেক্সট দিন আমি চুল ছেড়েছিলাম, আমার চুল মাশাআল্লাহ অনেক লম্বা ছিল ছোটবেলা থেকেই, তো চুল ছাড়া ছিল। চুল ছেড়ে আবার আমি সন্ধ্যাবেলা, আমি আগের দিনের ঘটনা ভুলেই গেছি। তো আমি আবার চুল ছেড়ে বাসার নিচে হাঁটাহাঁটি করতেছি। তো আবার সন্ধ্যা হয়ে গেছে, মানে আমার মাথায় অলওয়েজ এই জিনিসটাই ঘুরে বাসায় গেলেই পড়তে হবে। তো এই জন্য আমি হাঁটাহাঁটি করতেছি। তো আমার নানু বাড়িতে কোনো কাজিন ছিল না। তো হাঁটাহাঁটি করতেছি। তো আমি ফিল করলাম আমার মানে বডিটা অনেক ভার লাগতেছে, আমার হাঁটাহাঁটি করতে একদম ভালো লাগতেছে না। তো মানে হঠাৎ করে অনেক মাথা ব্যথা করতেছে, তো আমি মানে আমার পার্সোনাল রুম ছিল, আমি আমার রুমে যাই শুয়ে পড়ি। তো মা বলে কি ব্যাপার তুই সন্ধ্যাবেলা শুয়ে আছিস কেন, যা পড়তে বস। তো আমি মাকে বলি মা আমার ভালো লাগতেছে না, বমি বমি লাগতেছে, আমি না আজকে পড়বো না। তো মা মানে বললো যে পড়াছুটির বাহানা না, পড়তে বস। তো মা যখন আমাকে উঠাইতে যাবে তখন মা আমাকে টাচ করে দিল, আমার অনেক জ্বর, মানে গা অনেক গরম। তো আমার মা বললো হঠাৎ করে জ্বর আসছে, তো আব্বুকে কল দিল। আব্বু তখন আর কি গ্রামের বাজারে ছিল, যে তুমি আসার সময় ওষুধ নিয়ে আসো। And আমার বাবা আর কি ভিলেজ ডক্টর। তো বললো যে কি হয়েছে। তো বললো যে এই সেজুতির তো জ্বর আসছে। তারপর আব্বু নিজের মতো মেডিসিন নিয়ে আসলো। দেন আসার পর আর কি
মানে আব্বু তো দেখে অবাক যে হঠাৎ করে এত জ্বর, এন্ড থার্মোমিটারে আমার জ্বর তখন ছিল 104 ডিগ্রি, অনেক জ্বর ছিল। তো মা মানে জলপট্টি দিয়ে আর কি জ্বর কমানোর চেষ্টা করতেছিল, and বাবা কোনো কারণে প্রেশারটা মাপলো, দেখলো যে প্রেশার একদম লো, বাট অনেক জ্বর আমার, কিছুই খাওয়াইতে পারতেছে না, অ্যাকচুয়ালি আমার তখন বমি হচ্ছিল। তো আর কি এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে মানে বলে যে কি হয়েছে, জ্বর তো কমতেছেই না, অনেক মানে ভোর রাত হয়ে যায়। তো এভাবে অনেকক্ষণ ট্রাই করে জ্বর কমানো, কিন্তু জ্বর কমে না। তো ভোরবেলা ফজর আজানের পর আস্তে আস্তে আমার জ্বরটা কমে যায়। তো আমার বাবা আর কি এই জিনিসগুলো অনেক বিশ্বাস করতো যে অশরীরী জিনিসপত্রে। তো বাবা বললো যে আমি তো আমার মেডিসিন দিয়ে কোনো কাজ করতে পারলাম না, এখন দেখি অন্য কোনো ভাবে কাজ হয় কিনা। তো মসজিদের যে ইমাম, মানে আমাদের এলাকার গ্রামের, তো ওনাকে নিয়ে আসলো। এন্ড আনার পরে আর কি বললো যে দেখেন তো কি হয়েছে, মেয়ের তো অনেক জ্বর, জ্বর তো কমতেছেই না। তো উনি মানে তেমন কিছু নাই, জাস্ট বললো একটু লবণ আনেন, লবণ আনেন। তো লবণ নিয়ে আসলো, এন্ড আনার পর বললো যে একটু লবণটা তুমি খেয়ে দেখো তো কেমন লাগে। তো আমি লবণটা খাইলাম, and আমার কাছে মানে অনেকগুলো লবণ ছিল, বাট এত বেশি নোনতা লাগতেছিল না, লাইক নর্মাল লাগতেছিল, পানসে টাইপ, মানে কোনো টেস্ট নেই এরকম। তো আমি বললাম যে এটা তো টেস্ট নেই, এটা লবণ কিভাবে হয়। তো এরপর বললো আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে থাকো, এন্ড আব্বুকে বাইরে নিয়ে গেল। এন্ড তারপর আব্বু আমাকে তখন বলে নাই, পরে বসে যে আব্বুকে নাকি উনি ইনফর্ম করছে যে ওইখানে জিন ছিল আর কি, মানে বাঁশঝাড়ের নিচে উনি আরাম করতেছিল, এন্ড আমি চুল ছেড়েছিলাম, এন্ড ওনার পাশ দিয়ে হেঁটে গেছি। এন্ড যেহেতু আমি ছোট ছিলাম, তো অলওয়েজ অনেক সুন্দর মানে পারফিউমের স্মেলের সেন্ট ইউজ করতাম। তো উনি ওই সেন্ট এন্ড আমার চুলের মানে সৌন্দর্যে উনি হলো যে আমার উপর ভর করছে। তো তারপর অনেক মানে কথা বললো আব্বুর সাথে, এন্ড তারপর বললো যে ওই এখন যদি এই জিনটাকে না ছাড়ানো হয় তাহলে তো আপনার মেয়েকে নিয়ে যাবে এরা। তো আব্বু বললো যে কিছু করেন, আমার অনেক আদরের মেয়ে। তো এখন তারা মানে কিছু করবে, এই জন্য আর কি বললো যে আসন করতে হবে, আদারওয়াইজ এই জিনকে তো ছাড়ানো সম্ভব না, অনেক পাওয়ারফুল। তো আমাদের দুইটা বাড়ি ছিল, একটা নতুন বাড়ি আর আরেকটা পুরান ছিল অনেক মাটির। তো ওই মাটির ঘরেই আর কি মাটি দিয়ে একটা আসন বানাইলো। তো ওইখানে হুজুর বসলো, পাশে বাবা বসলো, বাবারও অনেক ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান আছে। তো এভাবে আর কি অনেক কিছু নিল, এন্ড আমাকে ওই রুমে কিছুক্ষণ রাখছিল, পরে আর কি রাখে নাই। তো প্রথম টাইম যখন আমাকে রুমে নেয়, তো আমি রুমে অনেক বাজে গন্ধ পাচ্ছিলাম, আমি থাকতেই পারছিলাম না, আমার বমি হচ্ছিল। মানে আমি সারাদিনে কিছুই খাই নাই ওই দিন। তো একটু খাইছিলাম, সেটাও বমি হয়ে গেছে। তো এরপর আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম। তো রুম থেকে গন্ধে আমি আর থাকতে পারছিলাম না, তো আমি বের হয়ে আসি। তো কিছুক্ষণ পর আবার রুমে আনে, এন্ড এনে বলে যে তুমি একটু বসো। তো আমি বসলাম, বসার পরে দেখলাম আমার সামনে কিছু একটা গোল করে রাখা, আর চারপাশে লাল রঙের সিঁদুর টাইপ কিছু একটা। তো আমাকে বললো মা তুমি চোখটা বন্ধ করে এর এর মাঝখানে আঙ্গুল রাখো। তো আমি তো কিছু বুঝলাম না, রাখছি, অনেক ছোট ছিলাম, এসব সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তো রাখার পরে আর কি মানে দেখলাম হঠাৎ করে আমার নখ আর কি উঠে যাচ্ছে, এন্ড আমি ব্যথা পাচ্ছি অনেক। আমি বললাম যে আমি ব্যথা পাচ্ছি, আমি এটা করবো না। তো বললো ব্যথা পাবা না তুমি, একটু রাখো। তো রাখার পর বললো যে এবার তুমি যেতে পারো। তো আমি রুম থেকে বের হয়ে দেখলাম আমার নখের একটা কর্নার ভাঙা। তো মা মানে রক্ত বের হচ্ছে ভেঙে। তো আমার মা এখানে ব্যান্ডেজ করে দিল। তো এরপর আর কি ওইখানে কি হয়েছে আমি তখন জানি না, and আমি হঠাৎ করে সেন্সলেস হয়ে যাই। এন্ড তারপর আমার বাবা যেটা বলে আর কি, যে ওই জিনটাকে হলো যে একটা খাসা খাসা দিয়ে আর দুইটা মুরগির বাচ্চা আর দুইটা কবুতরের বাচ্চা দিয়ে ছাড়ানো হয়েছে আর কি। তো এরপর মানে আমাকে হুজুর বলে দেয় যে তুমি নামাজ পড়বা রেগুলার, পর্দা করবা, তাহলে তোমার আর ক্ষতি হবে না। আর তুমি যখন যে পর্যন্ত প্রপারলি বড় না হয়ে যাবে সে পর্যন্ত এর নজর তোমার মানে এর যে নজরটা সেটা তোমার উপর থেকে সরবে কিনা আমি বলতে পারতেছি না। তো এই জন্যই আর কি। থ্যাংক ইউ, এটাই ছিল আমার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক চমৎকার কিছু ঘটনা শুনছি আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে। অ্যান্ড ধন্যবাদ সেজুতিকে এত সুন্দর করে ঘটনাটা ডিসক্রাইব করার জন্য। ইয়ামিন আমাদের সাথে আছে, ইয়ামিনের কাছে লাস্ট আরেকটা ঘটনা শুনবো। ইয়ামিন, তোমার শেষ ঘটনাটা আমাদেরকে শোনাও।
ধন্যবাদ। তো আমার অনেক শখ ছিল রিয়েলিটি তো যে কারণে লাইব্রেরি কথা বলতেছি। কথা শোনা যাচ্ছে না, হেডফোনটা তো কাছে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ ভাই, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। যে এখন সাধারণত 21 শতকের যুগে মানুষ সাধারণত ভৌতিক জিনিসগুলোকে বিশ্বাস করে না, যে এরকম প্যারানর্মাল কিছু একটা ঘটতে পারে বা জিন সত্যিকারে আছে। তো এই নিয়ে আমি জিন নিয়ে অনেক ঘটনাতে আমি শিকার হয়ে, আমি বাস্তবে দেখেছি, কারণ কেউ বিশ্বাস করতে হয়তো পারে না। না, তো তো সেরকমই। তা আমি একটু আগে যেই থানার এলাকার কথা বললাম, যে চকবাজার থানার ওই মসজিদ কেন্দ্র করে, তো সেই মসজিদের যে হোটেলের মালিক, তার একটা বাড়ি ছিল। তো বাড়িটা সে মাত্র বানিয়েছে, তখনই জিনদের থেকে বললো যে এই বাড়িতে যে প্রথম রাত থাকবে তাকে আমরা নিয়ে যাব মানে বলতে গেলে সে মরে যাবে। তো সেই সময় এলাকার সবচেয়ে সাহসী মানুষ ছিল জলিল নামে। তাকে বললো, আমরা একটু বাইরে যাব একটা জায়গায়, মালপত্র পাহারা দিতে হবে, এই নামে আপনি এখানে থাকেন। সে কিছু না মনে করে সেখানে থাকলো, কিন্তু অবভিয়াসলি জ্বর নিয়ে ফিরলো এবং 2-1 দিনের মধ্যেই সে মারা গেল। ওকে। এটা হচ্ছে সো ঘটনা। এটা আর আর আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছি, যে আপনার বইগুলোতে দেখলাম যে আপনি নাকি ছোটবেলায় লেখাপড়ার খুব অমনোযোগী ছিলেন, তো কথাটা কি সত্যি? হ্যাঁ, ঘটনা সত্য। এন্ড আমি বলবো যে পড়াশোনায় অমনোযোগী হওয়া উচিত না, তুমি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? এন্ড তুমি সবসময় খুব না, ভালো এখন থাকো থেকে এন্ড আমাদের হ্যাপি স্কুল থাকো। বন্ধ, এই কারণে সো বললাম। এর মধ্যেও নিজেকে প্রিপেয়ার রাখতে আচ্ছা, হবে আমার যেন কাছে আরো তুমি একটা ভালো রেজাল্ট করো। স্টোরি অ্যান্ড থ্যাঙ্কস আ লট। আমরা আসলে সময় খুব স্বল্প, আমরা পরের গল্পে চলে যেতে চাই। অনেক অনেক ধন্যবাদ বন্ধু ইয়ামিনকে। ছোট্ট একটা বন্ধু আমাদের সাথে কানেক্টেড হয়েছিল। অ্যান্ড বন্ধু, আপনারা একটু দেরিতে হলেও হয়তো যুক্ত হয়েছেন। এই শোটার নাম হচ্ছে ভূতের ডায়েরি। অনেকেই কমেন্টে লিখছেন আসলে শোটা কবে হয়। শোটা আসলে শুক্রবার দিন হয়। এটা কোনো এফএম রেডিওতে নয়, এটা আমার হোম স্টুডিও থেকে আমার ফেসবুক পেজের যারা রয়েছেন, জাগো এফএম 94.4 এর যারা লিসনার রয়েছেন, তাদের জন্যই আমি শোটা করে থাকি। অ্যান্ড যে কেউ এটাতে আসলে যুক্ত হইতে পারেন আমার সাথে। সো এখন যেটা হচ্ছে যে আজকে আমরা আরো পরপর 2টা ঘটনা শুনবো আমাদের সেজুতি যে বন্ধুটা ওয়েট করছে তার কাছ থেকে। এন্ড ইনফ্যাক্ট আপনি যদি আপনার জীবনের ভৌতিক কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, নেক্সট উইকে আপনিও আমার সাথে জয়েন করতে পারবেন। তার জন্য কি করতে হবে, আমার পেজের ইনবক্সে যুক্ত করতে হবে। আমার যে এই যে ফেসবুক পেজটা দেখতেছেন, এটা একটা সেন্ড মেসেজ অপশন আছে, ওখানে গিয়ে ইনবক্সে আপনার নাম, তারপরে হচ্ছে আপনার কি করেন, আপনার কাছে কয়টা ঘটনা আছে সেটা একটু আমাকে লিখে পাঠাতে হবে, সাথে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন। মানে এই কথাগুলো আমি একবারে বলার পরেও আপনারা অনেকে ভুলভাল করবেন, যে একবার লিখবেন আমার কাছে ঘটনা আছে, তারপরে আর বাকি কথাগুলো লিখবেন না। তো আমি সবসময় বলি, মূল কথা হচ্ছে আপনি কি ভূতের ডায়েরিতে পার্টিসিপেট করতে চান, অর্থাৎ বাসায় বসে গল্প বলতে চান, এটা ক্লিয়ার করবেন। তারপর যদি করতে চান কয়টা ঘটনা আছে সেটাও লিখে দিবেন, কোথা থেকে বলতেছেন এটা লিখে দিবেন, কি করতেছেন এটাও লিখে দিবেন, সাথে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। অর্থাৎ মোটামুটি আপনার সম্পর্কে একটা ধারণা তো পাওয়া যাবে না। আমার এই পেজের ইনবক্সে লিখে রাখলে আমি পরবর্তীতে সেখান থেকে সিলেক্ট করে নিব আপনার সাথে আপনার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে, যে ভূতের ডায়েরিতে কারা কারা গল্প বলবেন, কি ধরনের গল্প বলবেন। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে এখানে সব বয়সী মানুষেরা আসতে পারে। একটু আগে যেমন আমরা একজন মানুষের সাথে কথা বলছি যিনি বিবাহিতা, আজকে আরেকজনের সাথে কথা বললাম, সে ক্লাস 9-এ পড়ে, আরেকজনের সাথে কথা বললাম ক্লাস 8-এ পড়ে। অর্থাৎ স্টুডেন্ট থেকে শুরু করে সকল বয়সী মানুষের জন্যই আসলে ভূতের ডায়েরি, কারণ এটা তেমন একটা শো আপনি বাসায় বসে রিল্যাক্স মোডে বলতে পারছেন। আর যেহেতু দীর্ঘদিন ধরে সেই রেডিও আমারের ছায়া অনুষ্ঠান থেকে আমি শুরু করেছি ভৌতিক অনুষ্ঠান, এখন জাগো এফএম এর ভূত স্টুডিও করি প্রতি বৃহস্পতিবারে, যেখানে স্টুডিওতে লাইভ হয় শোটা বৃহস্পতিবার রাত 10টা থেকে 1টা। সেখানে ভূতের ডায়েরি হয় শুক্রবার দিন রাতে 11টা 30 মিনিটে আরজি উদয়ের হোম স্টুডিও থেকে। সো এই ঘটনাগুলো নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটাও জানাতে পারেন। আর যাদের পক্ষে লাইভে আসা সম্ভব না, মানে লাইভে মানে বসে গল্প বলাটাও ডিফিকাল্ট, তারা রেকর্ড করে ঘটনা পাঠাইতে পারেন। তবে সেটা আমি ভূতের ডায়েরিতে নয়, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা জানেন আরজে উদয় অফিসিয়াল নামে। ইউটিউবে গেলে আরজে উদয় অফিসিয়াল দিয়ে যদি সার্চ দেন তাহলে চ্যানেলটা পেয়ে যাবেন। অলরেডি এই চ্যানেলটাতে বেশ কিছু গল্প আপনাদের জন্য রাখা আছে, এবং আপনারা যদি গল্প পাঠান সেই গল্পগুলো আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। অনেকে আছেন যারা হয়তো লাইভে যুক্ত হতে পারেন না, হয়তো নানাবিধ কারণে তাদের জন্য প্রবলেম হয়ে যায়, তাদের জন্য কিন্তু আমি ওই আমার ইউটিউব চ্যানেলে গল্প আপলোড করে থাকি। আপনার কাছে যদি এমন কোনো গল্প থাকে যেটা আপনি বলতে পারবেন না লাইভে, সেটা আপনি
আপনি শেয়ার করতে চান তাহলে নিজে মোবাইলে রেকর্ড করে আমাকে ইমেল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে channeludoy@gmail.com। আমার পেজে দেখেন ওই অ্যাবাউট সেকশনে মেল অ্যাড্রেসটা দেয়া আছে, channeludoy@gmail.com এ আপনি চাইলে গল্পটা মেইল মানে আমাদেরকে রেকর্ড করেও পাঠাতে পারেন। তবে ভূতের ডায়েরিতে কিন্তু আমরা লাইভ গল্প শুনি, যেমনটা ভূত স্টুডিওতে লাইভ আপনাদেরকে আমন্ত্রণ জানাই, অর্থাৎ রেডিওতে যেটা হয় আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানাই, ভূতের ডায়েরিতে আমরা আসলে আপনি বাসায় বসে গল্প বলতে পারেন। আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে আরজি উদয় অফিসিয়াল, সেখানে আপনাকে কোনোটাই করতে হবে না, আপনি জাস্ট রেকর্ড করে আমাকে ইমেল করলে আমি গল্পটা প্রচার করবো। অর্থাৎ সমস্ত অপশন আছে, আপনি খালি আমার সাথে থাকবেন কিনা এটা আপনাকে ডিসিশন নিতে হবে। আর আমার এই পেজ থেকে আপনার লাইভটা যারা শেয়ার করেন নাই তাদেরকে বলবো প্লিজ লাইভটা শেয়ার করে দেন যদি আপনার কিঞ্চিত হলেও ভালো লাগে। আমার এই শোটা খুব নতুন একটা শো, অ্যান্ড এটা এখনো আসলে বড় হয় নাই, ছোট্ট একটা শিশুর মতো অবস্থায় আছে। তো এই শোটাকে সবার কাছে পৌঁছায় দেওয়ার ব্যবস্থাটা আপনাকে একটু করতে হবে যদি বন্ধু ভাবেন আমাকে। তো চলো আমরা সেজুতির কাছে যাই, পরপর আর দুইটা ঘটনা শুনবো সেজুতির কাছ থেকে। ইতিমধ্যে দুজন বন্ধু অলরেডি আমাদেরকে গল্প শুনিয়েছে, তো আমাদের সেজুতির কাছ থেকে এখন আমরা বাকি ঘটনাগুলো শুনে নিব। সেজুতি, প্রথমত আনমিউট করতে হবে তোমার মাইকটাকে। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো সেজুতি, আনমিউট করতে হবে, মাইকটা মিউট হয়ে আছে তোমার। হ্যাঁ এবার জি ঠিক ভাইয়া আছে, শুনতে পাচ্ছি। তুমি শুনতে পাচ্ছ? ঠিক আছে, তোমার তাহলে এবার আমরা তোমার কাছ থেকে পরপর দুটা ঘটনা শুনবো, আর এই শেষ দুটো ঘটনা দিয়ে আসলে আমরা শো শেষ করবো। তো প্রথম ঘটনাটা এবার আমাদেরকে বলো, তোমার আজকের তৃতীয় ঘটনা। আচ্ছা, তো ভাইয়া নেক্সট যে স্টোরিটা বলবো সেটাও অ্যাকচুয়ালি আমার জন্যই হয়, যে যেটা আমার পুরো ফ্যামিলি সাফার করে অ্যাকচুয়ালি। তো এই স্টোরিটা অনেকটা এরকম যে মানে আমি আমার উদাসীনতার জন্যই আর কি প্রবলেমটা হয়, যে আমি কোনো নিয়ম মানতাম না, মানে অনেক ফ্রি থাকতে চাইতাম, মানে অনেক বেশি দুষ্টুমি করতাম, সবচেয়ে দুষ্টু ছিলাম আমি। তা এমন করতাম মানে কারো কথা শুনতাম না, কেউ যদি আমাকে বলতো যে এখানে যেও না, তো আমি ওই জায়গাটাই বেশি যেতাম। তো এমন করতে করতে আমাদের তখন লাইক আমাদের বাড়িতে 5 বছর আগেও কুয়া ছিল, তো পরিত্যক্ত কুয়া। এখন তো মোটর আছে, সো আগে কুয়া ছিল। আমাকে সবাই নিষেধ করতো যে কুয়ার কাছে যেও না, তুমি অনেক ছোট, পড়ে যাবা। তো আমি শুনতামই না। সো আর আমি আগের স্টোরিতে বলছি যে আমি ছোটবেলা অনেক বেশি সুন্দর ছিলাম আল্লাহর রহমতে। তো আমাকে বলতো যে তুমি যেও না, আমাকে অনেক কেয়ার করতো সবাই। তো আমি ভাবে আমি কারো কথা শুনতাম না, আমি যেতাম। তো কুয়ার উপর ছিল পরগাছা বট গাছ, বড় একটা বড়ই গাছ ছিল। সো এটার মধ্যে পরগাছ হিসেবে বট গাছটা হয়। তো আমি যেতাম আমার মতো, ওখানে বসে থাকতে আমার ভালো লাগতো। আর গরমের সময় গেলে তো এখানে আরো অনেক গাছ ছিল, বসে বসে ফল খেতে পারতাম। তো যেতাম। তো যার পরে ওইটা আর কি ভর দুপুর ছিল, আসরের আজান এই টাইম। তো এই টাইমে আমি গেছি। তো যাওয়ার পরে আর কি মানে বসে আছি গাছের নিচে। তো শুনলাম যে আমাকে কেউ ডাকতেছে যে কি তুমি একা বসে আছো, আর কেউ আসে নাই তোমার সাথে? তো আমি বললাম না, আমি তো এখানে একাই আসি, আর কেউ তো আসে না। তো বললো আচ্ছা ঠিক আছে, তোমার তো এখানে তোমাকে না এখানে আসতে না করছে, তুমি এখানে আসতেছো কেন? মানে আমি তখনও বুঝতেছিলাম না কে কথা বলতেছে আমার সাথে, মানে আমার আশেপাশে কেউ নাই। তো আমি বললাম আপনি কেন আমাকে এগুলো বলতেছেন, আমি আপনাকে কেন বলবো, মানে আমার অনেক অ্যাটিটিউড ছিল, আমি কথাই বলতে চাইতাম না। তো এভাবে বলার পর বললো তুমি কিন্তু কাজটা ভালো করতেছো না। তা আমি তো তেমন কিছু বুঝলাম না, আমি বললাম আমি আপনার সাথে কথা বলবো না, আপনি আমাকে কেন এগুলো বলতেছেন? তো এরপর আর কোনো সাউন্ড নাই। সো এভাবে অনেকক্ষণ বসে থাকলাম, আসরের আজান দিল। তো এরপর আবার সেম সাউন্ডে শুনলাম যে ঘরে যাও। তো আমার আরো অনেক রাগ হলো যে কেউ আমারে যেটা না করবে আমি সেটা আবার করব। তো আমি বললাম না আমি যাব না। তো আবার বললো ঘরে যাও, নইলে কিন্তু অনেক কষ্ট পাবা। আমি আবার বলছি না আমি কেন যাবো, আমি যাব না। তো লাস্ট টাইম আমাকে বললো যেও না। তো এরপর আমি অনেকটা ঘাবড়ায় যাই যে মানে কি হচ্ছে, আশেপাশে তো কেউ নেই। তখন আমার সেন্স কাজ করলো যে কেউ তো না, আমার সাথে কে কথা বলতেছে। তো দেন আমি বলি যে আচ্ছা কি কথা বলতেছেন, আমার সামনে আসেন। তারপর কোনো রেসপন্স নাই। এন্ড হঠাৎ করে আর কি দেখলাম যে অনেক মেঘ জমছে আকাশে, মেবি বৃষ্টি হবে। তো এই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে ঘরেই চলে যাই। তো তখন আমার দাদা জীবিত ছিল। তো আমি দাদাকে যা বললাম, দাদা জানো গাছের উপর থেকে কে যেন আমাকে বারবার চলে আসতে বলতেছিল। তো বললো কখন বলছো, আমি বললাম জোহরের সময়। তো বললো তুমি আমাকে এখন বলতেছো কেন, আগে বলো নাই?
বলছি আমি তো এখানেই ছিলাম এতক্ষণ। তারপর দাদা কয়েকটা সূরা টুরা পড়ে দেন আমাকে ফু দিয়ে আমার শরীর বন্ধ করে দেয় এন্ড বলছে যে তুমি আর যেও না। কিন্তু আমাকে যে যেটা না করে আমি তো সেটাই করি। তো নেক্সট দিন আবার গেছি দাদাকে না বলে। তো যে বসেছিলাম, তারপর আবার সেম মানে আমি সেম টাইমই চাইতাম। তো বললো যে কাজটা ভালো করলা না। মানে এরপর আমি তখন অনেকটা ভয় পাই যে প্রত্যেকদিন কেউ দেখা যায় না, কথা কে বলে। তো এসে আর কি তখন আমি এসে পড়ি, আমি দাদাকে বলি যে দাদা আমার তো ভাল লাগে না, কে যেন কথা বলে। তো দাদা আমার একটু বকা দিল, বললো যে তুমি কেন চাও প্রতিদিন, তোমাকে তো না করি, তুমি গেলে তো তোমার সমস্যা হবেই। আর তারপর থেকে মানে গ্রামে থাকতাম, যখনই যেতাম 6-7 দিন থেকে আসতাম আর কি। তো ওই রাত থেকেই শুরু হলো টিনের চালে ঢিল মারা। অনেক ঢিল মারতো, অনেক সাউন্ড হতো, রাতে ঘুমাইতেই পারতাম না। তো এভাবে অনেক প্রবলেম সাফার করতে হইতো। তাছাড়া আরো অনেক প্রবলেম হইতো, দেখা যেত যে টিনের যে ইগুলা থেকে টিন শেড ঘরে আঁচড় দিলে একটা অনেক উইয়ার্ড সাউন্ড হয়, কানে লাগে। তো এমন সাউন্ড হইতো বারবার। তো এই সাউন্ড গুলো কানে আসতো। তো এর জন্য কেউই ঘুমাইতে পারতো না, পুরা ফ্যামিলি সবাই জেগে থাকতো। কারো ঘুমানো মানে সম্ভবই হইতো না এত বাজে সাউন্ডে। তো এরপর জিজ্ঞেস করলো যে এমন সমস্যা তো আগে হয়নি, এখন কেন হইতেছে। তো এভাবে বলার পরে তো আমার দাদা সব বুঝে গেছে, বাট কিছু বলে নাই কাউকে। তো এভাবে চলার পরে আর কি দাদা বলতেছে যে তোমাকে আমি বলছিলাম তুমি যাও না, তুমি গেছো, এখন সমস্যাগুলো হইতেছে, এখন কি করব। তাই আমি বললাম দাদা আমি কি করছি, আমি তো কিছুই জানতাম না এই ব্যাপারে। তো আমি কিন্তু অনেক ছোট and আমি কিছুই বলতেও পারি না। সো এরপর আমাকে বলল যে ঠিক আছে, একটা শর্তে তোমাকে আমি কিছু বলবো না, যদি তুমি আর কোনো দিন না যাও। তো আমি বলি ঠিক আছে আমি আর যাব না। তো এরপর আর কি মানে এরকম চলতেই থাকে, মানে যতই হুজুর আনুক কোনো কাজ হয় না। এরকম রাতের বেলা টিনের চালে ঢেল দেওয়া, এরকম বাজে একটা সাউন্ড, টিন শেড বাড়িতে। তো এগুলা আর কি মানে ঘুমাইতে পারতেছিল না কেউ। সবাই অনেক বেশি ফেড আপ ছিল যে কেন এমন হয়, রাতে ঘুমাইতে পারি না। তো এমন করতে করতে তো দাদা, আমার বাবা, আরো 2জন হুজুর আসছে বাড়িতে সন্ধ্যাবেলা। তো আসার পর বলছে বাড়িটা আগে বন্ধ করে নেই। তো ওনারা বাড়ি বন্ধ করছে এন্ড যে মানে ফিমেল মেম্বার্সরা ছিল ওদের সবাইকে বাড়ির মধ্যে রাখছে এন্ড বলছে কেউ বের হবেন না। তো ঠিক আছে আমার কেউ বের হই নাই। এন্ড তারা বাইরে কিছু করতেছিল, লাইক একটা সার্কেলের মতো এঁকে ওটার মধ্যে 3জন বসেছিল। আর মধ্যে আরো কিছু ছিল যেগুলো অ্যাকচুয়ালি খেয়াল করিনি। তো এভাবে কিছুক্ষণ চলতেছিল এন্ড চলার পর আর কি ওনারা কথা বলতেছিল, আমি বারান্দা থেকে দেখতেছিলাম যে কেন আমাদেরকে জ্বালাইতেছিস। তো একটা মানে যে সাউন্ডটা আমি শুনছিলাম গাছের নিচে বসে, তো ওই সাউন্ডেও কেউ বলতেছে যে তোর নাতিকে তো না করছিলাম আসতে, কেন আসছে। তো দাদা বললো যে ভুল হয়ে গেছে, ছোট মানুষ তো, তুই মাফ করে দে। বললো না, আমার আরামের সময় যেহেতু ও আমাকে জ্বালাইছে আমি ওকে মাফ করবো না। তারপর বারবার বলতেছিল, অনেক জোরাজুরি করতেছিল যে ছোট মানুষ, ভুল হইতেই পারে, এভাবে নেয়ার কিছু নাই। তো উনি বারবার মানে যে জিনটা উনি বলতেছিল না, আমার আরামের জায়গায় ও কেন আসছে, তোরা ওকে বুঝাস নাই কেন। তো আমি তো কিছুই বুঝতেছি না, আমি তো জাস্ট দেখতেছি এন্ড শুনতেছি। তারপর বললো যে কি চাস, ওকে মাফ করার জন্য কি চাস। বলে যে কিছু না, আমি ওই মেয়েটাকে নিয়ে যাব। তো আমার বাবা তো বলে যে এটা সম্ভব না, আপনি যা চান তাই পাবেন, শুধু আমার মেয়েটাকে ছেড়ে দেন আর ওর মাফ করে দেন, আর আমাদেরকে জ্বালায়েন না। তেমন করে চলতে থাকে। সো অনেকক্ষণ, 1 ঘন্টার বেশি টাইম ওনারা এভাবে কথা বলে, অনেক জোরাজুরি করে। তো একটা টাইমে ওই জিনটা আর কি বলে যে ঠিক আছে আমাকে, মানে অনেক কিছু বলে, like কবুতর, তারপর কোয়েল, এমন অনেক কিছু চায়। চাওয়ার পর আর কি বলে যে আর আমি কিন্তু এখানেই থাকবো, আমি কোথাও যাব না। তোর নান্তিকে বলবি যেন আর কেউ না আসে and সবাইকে বলে দিবি কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। তো বলে দে আচ্ছা ঠিক আছে, আপনি এখন ওকে মাফ করে দেন আর আমাদেরকে জ্বালান না। বলছে ঠিক আছে, তোরা এগুলো মানে একটা টাইম দিয়ে দেয় যে এই টাইমে এখানে রেখে দিবি, আমি নিয়ে নিব। তো তারপর আর কি এনারা এটাই করে এন্ড তার তার 2 দিন পরে আমরা ঢাকায় ব্যাক করি। তো ঢাকায় ব্যাক করার পর নেক্সট টাইম যখন যাই তখন আর কোনো প্রবলেম হয় না। সেটাই ছিল আমার স্টোরি। থ্যাংক ইউ।
অনেক অনেক ধন্যবাদ সেজুদির কাছ থেকে আমরা আরেকটা ঘটনা শুনে নিলাম। অ্যান্ড বন্ধু, আপনারা এই মুহূর্তে দেখছেন ভূতের ডায়েরি। বেসিক্যালি ভূতের ডায়েরি শোটা আমার হোম স্টুডিও থেকে হয়। আমার নাম হচ্ছে উদয়, অ্যান্ড জাগো এফএম 94.4-এ আগামীকালকে রাতে আমার একটা শো আছে যেটার নাম হচ্ছে লাভ স্টোরি। আমি আফটার 6 মান্থস, প্রায় 6 মাস পরে আমার লাভ স্টোরি সিজন 2 স্টার্ট করতে যাচ্ছি। অ্যান্ড বেসিক্যালি এই শোটা আমি করে থাকি প্রতি শনিবার দিন রাতে। সো আমার মনে হয় যারা আপনারা আমাকে নিয়মিত শোনেন তারা হয়তো আমার এই শো গুলো সম্পর্কে জানেন, বাট যারা হয়তো নিয়মিত শোনেন না তারা শোটা সম্পর্কে জানেন না। সো আমি আশা করছি যে কালকে রাতে আপনারা আমাদের সাথে কানেক্টেড হবেন এবং আপনাদের স্টোরি গুলো আমার সাথে মানে কালকে যে মানুষটা আসবেন গল্প বলতে তার স্টোরিটা আপনারা শুনবেন। তো সবকিছু মিলিয়ে কালকে রাতের লাভ স্টোরিটা হয়তো সিজন 2 এর ফার্স্ট এপিসোড, এবং সেখানে আমরা আবার নতুন কিছু গল্প শুনবো যেটা জীবন ভিত্তিক শো। তবে আজকে এই মুহূর্তে আমরা যেটা করছি সেটা হচ্ছে ওয়েট করছি, এবং আমরা এখন যেই মুহূর্তে রয়েছি সেটা হচ্ছে ভূতের ডায়েরি। ভূতের ডায়েরি বেসিক্যালি হোম স্টুডিও শো। সো আজকে বাসা থেকে বসে আপনি চাইলে গল্প বলতে পারেন, সেই ব্যাপারটা এখন রয়েছে। সো আমাদের একজন বন্ধু ওয়েট করছেন এবং তার সাথে আমরা গল্প শুনছি। তো চলো আমরা আবার তার সাথে একটু কানেক্টেড হয়ে যাই। সেজুদি, তুমি শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ঠিক আছে, এবার তোমার শেষ ঘটনাটা, এটা দিয়ে আমরা শেষ করব। ঘটনাটা শুনে ফেলি। তো ভাইয়া, আমার লাস্ট স্টোরিটা অ্যাকচুয়ালি কালেক্টেড আমার ফ্রেন্ডের কাছ থেকে। তো ফ্রেন্ডটা ওর নামটা বলতে চায়নি, ও বলেছে ওর নামটা হিডেন রাখতে। সো এই স্টোরিটা অ্যাকচুয়ালি ওর গ্রামের বাড়িতে ঘটা। তো ওর গ্রামের বাড়ি অ্যাকচুয়ালি দিনাজপুর। তো আমাকে বলছে যে আমার পরিচয়টা প্লিজ বলিস না, তো আমি ওর পরিচয়টা হিডেনই রাখবো। ওকে। তো এই স্টোরিটা অ্যাকচুয়ালি ওর দাদা ওকে বলছে যে ওর দাদা আর কি জিন পালতো, 7টা জিন পালতো। তো ওনার দাদা মারা যাওয়ার পর আর কি, মানে দাদা বলে গেছে ওর বাবাকে যে 7টা জিন পালি, তো আমি যদি না থাকি এদেরকে তুই পালবি। মানে বংশ পরম্পরায় আর কি দিয়ে যায়, এরকম হয় না? তো এভাবে ওর দাদা আর কি বাবাকে দিয়ে গেছে। তো ওর বাবা আর কি এই ব্যাপারে এতটা ইন্টারেস্টেড ছিল না, তাই ওর বাবা আর কি টেক কেয়ার করে না জিনগুলোর। মানে জিন পাললে নাকি, মানে আমি তো জানি না আর কি, ওনার বাবা যা বলছে যে রেগুলার টেক কেয়ার করতে হয়, খাবার দিতে হয় টাইম টু টাইম। তো ওর বাবা আর কি এগুলো করে নাই, দাদা শিখাই দিয়ে গেছে বাবাকে, বাট বাবা করে নাই এগুলো। তো এরপর 7টা জিন যেহেতু অনেক বেশি রাগ করছে যে আমাকে দিয়ে গেছে, মানে আমাদেরকে দিয়ে গেছে তোর কাছে, তুই আমাদের তো খেয়াল রাখলি না, তো আমরা তো তোর কাজ করবই না, বরং তোর ক্ষতি করব। তো এইভাবে আর কি স্বপ্নে এসে মানে থ্রেট দিয়ে যায়। তো ফ্রেন্ডের বাবা ভাবছে যে এখন কি আর করব, কিছু করার নেই, চলে গেলে যাক, কারণ জিন দিয়ে তো আমাদের কোনো দরকার নাই। তো এভাবে কিছুদিন গেছে, মানে সবকিছু নর্মালি ছিল, কোনো প্রবলেম হয় নাই। দেন হঠাৎ করে আর কি, মানে অনেক, মানে মানে এমন হয়তো যে ঢিল ছুটতেছে বাড়ির উপর, এরকম মানে ছোট ছোট প্রবলেম দিয়ে প্রথমে শুরু হইলো। তো এগুলো কেউ তেমন কেয়ার করতো না। দেন শুরু হইলো যে পশু যেগুলো ছিল গৃহপালিত, মানে ওদের অনেক বড় ফার্ম ছিল। তো ফার্ম থেকে একটা দুইটা করে প্রাণী, মানে গরু ছাগল গায়েব হয়ে যেত। তো প্রথমে তো ভাবতো যে চোর চোর চুরি করতেছে এগুলো। তো মানে রাত জেগে পাহারা দিত, পাহারা দেওয়ার পরে ভিতর থেকে নাই হয়ে যেত। প্রথমে মানে গরুর ডাক টাক শুনতো, তো যখন ফার্মের ভিতর যাইতো যে দেখতো যে গরু নাই, মানে সব ঠিক আছে বাট গরু নাই, হঠাৎ করে উঠাও। তো এরকম যখন হলো যে ওদের 50টা গরু ছিল ফার্মে, তো এমন করতে করতে 30টার মতো নিয়েই গেছে, মানে প্রতি রাতে 2টা 3টা করে নিয়ে যায়। তো এরপর তো ওদের মানে ওর বাবা বুঝতে পারে যে কি হইতেছে। দেন হুজুর ডাকে। তো হুজুর মানে প্রথমে তো কিছুই করতে পারে না, কারণ জিনগুলো অনেক পাওয়ারফুল ছিল। আর ওর দাদাকে ওনার বাবা দিয়ে গেছিল, মানে বড় আব্বু যাকে বলে, উনি দিয়ে গেছিল। তো বংশ পরম্পরায় এই জিনগুলো আর কি পালা হচ্ছিল। তো ওর বাবা যেহেতু পারে নাই, তো ওরা অনেক পাওয়ারফুল ছিল। দেন হুজুর যেহেতু ডাকে, তো ওনারা বলে যে আমাদের দ্বারা সম্ভব না, এগুলো তো পালা জিন, আমরা কিছু করতে পারবো না। তো ওনারা অ্যাড্রেস দেয়, মানে ওনার একজন পীরের। তো উনি বলে যে
এটা তো আমার দ্বারাও সম্ভব না, এটা আমিও পারবো না। তারপর বলে যে এখন কি করা যায়, এখন এদের কাছ থেকে তো কিছু মানে ছাড়া পাওয়া লাগবে, কারণ এরা অনেক ক্ষতি করতেছে। তারপর আর কি বলে যে ওরা তো অনেক আগে থেকেই তোমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে, ওদেরকে তোমরাই খাইতে দিতা, তাহলে এখন তো আর ওরা তোমাদেরকে ছাড়তে চাইবে না, সমস্যা তো অবশ্যই করবে। তো এইভাবে রেগুলার শোনা মানে শুনতেছিল যে হচ্ছিল কিছু না কিছু একটা। তো এভাবে চলতে চলতে আর কি ওরা অনেক বেশি রেগে যায় জিনগুলোর উপর। তো জিনগুলোর উপর রেগে যায়, এখন বলে কিছু তো করতেই হবে। সো এরা আরো বড় মাপের পীরের কাছে যায়। এন্ড হ্যাঁ, সৌভাগ্যবশত উনি পারতো, মানে জিনগুলোকে হ্যান্ডেল করার ক্ষমতা তার ছিল। তো উনি জিন হাজির করে, কোনোভাবে জিন হাজির করে, সেই প্রক্রিয়াটা আমাকে বলে নাই। তো কোনোভাবে জিনগুলো হাজির করে, হাজির করে বলে যে যে পালতো সে তো আর নাই, তুই ওদেরকে কেন অত্যাচার করতেছিস। তো এখন ওরা বললো যে মানে জিন যে 7 জন ছিল, তো ওনারা বললো যে আমাদেরকে তো আর পালে না, আমরা এখন কোথায় যাব, আমরা তো আর কারো ক্ষতি করি না। তো বললো যে ওদেরকে ছেড়ে দে, এখন তোরা অন্য কোথাও যা। তো বললো না, আমরা এতদিন ছিলাম, এখন আমাকে যদি এরা নির্দিষ্ট কোনো জায়গা না দেয় তাহলে আমরা কেউই যাব না, আমরা এখানেই থাকবো। তো এরপর তো মানে কি করবে কিছু বুঝতেছে না। তো এরপরে হলো যে বলে যে কিছু করে যদি তোরা যাইতে পারিস তাহলে চলে যা, তোদের ক্ষতিপূরণ হিসেবে কিছু দেওয়া হবে। তো জিনগুলো বলে যে সম্ভব না, আমাদেরকে নির্দিষ্ট কোনো জায়গায় দিতে হবে, আমরা নিজেরা যাব না। তারপর এটা শোনার পরে আর কি যে ফ্রেন্ডের বাবা তখন ওই পীরকে অনেক জোরাজুরি করে যে কিছু করেন, আমরা এগুলো নিতে পারতেছি না। তো অনেক জোরাজুরি করার পর আর কি পীর রাজি হয় যে ওই জিনগুলোকে নিবে, ওই জিনগুলোকে তিনি নিয়ে নিবে, পালবে আর কি। তো বলে যে ঠিক আছে। তারপর আর কি জিনগুলো রাজি হয় যে ঠিক আছে, আমাদেরকে যদি ভালো করে পালতে পারে তাহলে অবশ্যই আমরা যাব। এন্ড এরপর আর কি পীর যে আছেন উনি মানে কোনো কি মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট চায়, যে জিনগুলোকে পালতে হলে কিছু প্রয়োজন, সেটা তোরা দিবি। তো দেয়। এন্ড দেওয়ার পর 3 জোড়া নারিকেল, সিঁদুর, এরকম আরো অনেক কিছু দেয়। দিয়ে আর কি বাড়িটা বন্ধ করে, আর বাড়িতে আর কি কয়েকটা প্রসেস করে, যার ফলে আর কি জিনগুলো আর কি ওই বাড়িটা ছেড়ে ওই পীরের কাছেই চলে যায় পার্মানেন্টলি। এন্ড ওই পীর এখন পর্যন্ত এই জিনগুলো পালতেছে। থ্যাংক ইউ ভাই, এটা ছিল আমার লাস্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ সেজুতি, তোমাকে অনেকগুলো চমৎকার চমৎকার ভৌতিক ঘটনা তুমি আমাদেরকে শুনিয়েছো, এবং আশা করি তুমি ভবিষ্যতে নিরাপদে থাকবে অ্যান্ড পড়াশোনার যে ফাঁকিবাজি ব্যাপারটা বলেছো সেটা রিকভার করে ফেলবে, অ্যান্ড ভবিষ্যতে খুব ভালো করে পড়াশোনা করবে, ফ্যামিলির কথা শুনবে, অ্যান্ড আই হোপ তুমি ইনশাল্লাহ সমস্ত সময় এই সমস্ত বিপদ আপদ থেকে দূরে দূরে থাকবে। অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকে ভাইয়া। এন্ড তোমাকে অনেক বেশি ধন্যবাদ, তুমি আমাকে আমার স্টোরিগুলো বলার একটা প্ল্যাটফর্ম করে দিয়েছো। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ভালো থেকো, আবার কথা হবে কোনো একদিন নিশ্চয়ই। থ্যাংক ইউ। কথা হয়ে গেল আমাদের শেষ বন্ধুর সাথে। সো আমরা আসলে পৌঁছে গেছি আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আজকে আর আমি শোটা লেন্দি করব না, এখন বিদায় নিব। এন্ড যারা আজকে শুরু থেকে শেষ অব্দি ছিলেন প্রত্যেককে ধন্যবাদ। উম্মে তাহমিনা, অচেনা অতিথি, সাব্বির আহমেদ হৃদয়, লামিম, আমাদের বন্ধু সৈকত রাফি, আমাদের বন্ধু দেলোয়ার হোসেন, রিয়াদ, আমাদের বন্ধু লামিম ছিলেন আমাদের সাথে, আকাশ ছিলেন, ছিলেন আমাদের সাথে বন্ধু আরিয়ান, ছিলেন আমাদের সাথে প্রিয়া মাসুদ, ছিলেন আমাদের সাথে লামিম, ছিলেন আমাদের সাথে জাস্টিন সাকিব, ছিলেন পীযূষ কুমার, ছিলেন আমাদের সাথে স্মাইল, হাসনা হাবিব ছিলেন আমাদের সাথে, সৈকত ছিলেন আমাদের সাথে, আকাশ ছিলেন আমাদের সাথে, লিঙ্কন ছিলেন আমাদের সাথে, লামিম খান ছিলেন আমাদের সাথে, ছিলেন আমাদের সাথে দেখতে পাচ্ছি রূপঙ্কর চক্রবর্তী, আজিজ ছিলেন আমাদের সাথে, রাফি ছিলেন, নাইম ছিলেন আমাদের সাথে, মৃণাল ছিলেন আমাদের সাথে, রাব্বি ছিলেন আমাদের সাথে, স্মৃতি ছিলেন আমাদের সাথে, সিলভিয়া ছিলেন আমাদের সাথে, কনক ছিলেন আমাদের সাথে, রুবায়া ছিলেন আমাদের সাথে, রহমান ছিলেন আমাদের সাথে, ফামি ছিলেন, নুসরাত ছিলেন, নবনীতা ছিলেন আমাদের সাথে, কোনাল ছিলেন আমাদের সাথে, আকাশকে দেখতে পাচ্ছি, তানজিল এবং ইমিম, হায়াত, জনি আহমেদ, আলিফ ছিলেন আমাদের সাথে, আমার সাথে রয়েছেন এদিকে আরো অনেক অনেক বন্ধু, আলামিনও ছিলেন। ধন্যবাদ প্রত্যেককে কানেক্টেড থাকার জন্য। সো আজকের মতো আমি ওটা শেষ করছি। রিপন ইসলাম, আপনাকেও ধন্যবাদ। সবার নামগুলো হয়তো পড়তে পারছি না, রজিবুল ইসলামও ছিলেন,
বাট থ্যাঙ্কস আ লট এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। হামিদুর রহমান হৃদয়, আপনাকেও যারা যেখান থেকে যে অবস্থায় টিউন করেছিলেন আমার এই লাইভটা দেখেছেন এবং শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, প্রত্যেককে ধন্যবাদ। অ্যান্ড নেক্সট উইকে যদি আপনি গল্প বলতে চান, যাবার বেলায় শুধু এইটুকু বলবো যে আমার পেজের ইনবক্সটা 24 আওয়ার্স ওপেন থাকে। সো আপনাদের যদি নিজেদের গল্প বলার থাকে, যেমন আজকে দুজন নারী ঘটনা বলেছেন, একজন পুরুষ ঘটনা বলেছেন, সো আমার কাছে মনে হয় অনেক সময় যেটা হয় না যে রাত বিরাতে নারীদের জন্য আসলে রেডিও স্টেশনে যাওয়াটা একটু টাফ হয়ে যায়, বা যারা একটু বৃদ্ধ, হয়তো তার কাছে ইন্টারনেটও আছে, মোবাইলও আছে, সে হয়তো দেশের বাইরে থাকেন, তার পক্ষে এসে রেডিওতে গল্প বলা সম্ভব নয়। তো আমি আসলে লাইভ রাখতে চাই আপনাকে। সো আমার এই ইচ্ছেটা তখনই পূর্ণতা পাবে যখন আপনি নিজে থেকেও মুভ করবেন এবং আপনারও গল্প বলার ইচ্ছেটা বাড়বে। তার জন্য খুব বেশি কঠিন কিছু নয়, আপনার কাছে একটা স্মার্টফোন আর ইন্টারনেটের একটা ভালো কানেকশন থাকলেই হবে। সেটা ওয়াইফাই হতে পারে, ভালো মোবাইল ডাটা হতে পারে, মানে আপনার কাছে যদি স্মার্টফোন থাকে আর ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আমরা গল্প শেয়ার করতে পারবো। এবং আগামী সপ্তাহে ঠিক রাতে ইনশাল্লাহ বেঁচে থাকলে 11:30 শুক্রবার দিন শুরু হয়ে যাবে ভূতের ডায়েরি। সেখানে আমরা গল্পগুলো শুনবো। সো এই সারা সপ্তাহ জুড়েই আপনি আমাকে পেজের ইনবক্সে জানাতে পারেন। যদি আপনারা পরবর্তীতে লাইভটা শোনেন, যখনই মনে হবে হ্যাঁ উদয়ের এই শোতে আমি তো জয়েন করতে চাই, সো আমার কাছে তো 3-4টা ঘটনা আছে এবং এগুলো তো ইন্টারেস্টিং, প্যারানর্মাল এবং ভৌতিক, আপনি আমাকে নক করতে পারেন 24 আওয়ার্সের মধ্যে যে কোনো সময়। অবশ্যই নিয়মগুলো বলে দিচ্ছি। আপনি যখন লিখবেন যে আমার কাছে ঘটনা আছে, শুধু এতটুকু লিখবেন না, সাথে একটু লিখে দিবেন আপনি কি করেন, কোথা থেকে বলছেন, কয়টা ঘটনা আছে, এবং আপনি বাসা থেকে যে গল্প বলতে চান সেই ইচ্ছের কথাটাও জানাবেন। নাহলে তো আমি বুঝবো না আসলে আপনার কাছে ঘটনা আছে, এটা তো বুঝলাম, তারপরের স্টেপটা কি যে আপনি বলতে চাচ্ছেন। তো সো আপনি যদি এই পদ্ধতিতে গল্প বলতে চান, সাথে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন, আমি কন্ট্যাক্ট করে নিব আপনার সাথে। যারা দেশের বাইরে থাকেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটা দিয়ে রাখবেন। দ্যাটস ইট। এটা আমার পেজের ইনবক্সে। আর জাগো এফএম 94.4 আমার একটা লাইভ শো হয় ভূতের ডায়েরি, যে শোটা ভূত স্টুডিও, যেটা প্রতি বৃহস্পতিবার রাতে হয় 10টা থেকে 1টা। সেখানে যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান, আপনি যদি এফএম রেডিওতে এসে লাইভ গল্প বলতে চান, তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য নিয়মটা বলে দিচ্ছি। সেটা মোবাইল থেকে এসএমএস করতে হবে, ফেসবুকে কিন্তু আমাকে সারাদিন ইনবক্স করলে হবে না। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RLS। আবারও বলছি, আপনি যদি ভূত স্টুডিও যে শোটা আছে সেখানে আপনি বলতে চান আপনার জীবনের ভৌতিক ঘটনা, এফএম রেডিও জাগো এফএম 94.4 এ হট সিটে বসে রেজিস্ট্রেশন করতে হবে। 24 ঘন্টা 7 দিনই আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, টাইপ করে এসএমএসটা পাঠাতে হবে নিজের মোবাইল থেকে 26969 নাম্বারে। আবারও বলছি, জাগো এফএম 94.4 এ যদি আসতে চান হট সিটে ভূত স্টুডিওতে, তাহলে টাইপ করবেন RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন আর প্রফেশন, টাইপ করে পাঠিয়ে দিবেন 26969 নাম্বার। মোস্ট ইম্পর্টেন্ট, আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল যার নাম RJ উদয় অফিসিয়াল। এই চ্যানেলটা আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেন নাই, সো আমি খুব খুশি হব যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। ইউটিউবে যান, RJ উদয় অফিসিয়াল, এই পুরাটাই লিখবেন, শুধু RJ উদয় লিখলে হবে না, RJ উদয় অফিসিয়াল লিখলেই চ্যানেলটা চলে আসবে। মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড ভিডিওগুলো দেখে কমেন্ট করবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দ্যাটস এনাফ ফর মি। এন্ড আপনাদের যে কোনো মতামত আমার শো নিয়ে আমার এই পেজের ইনবক্সে জানাতে পারেন। অবান্তর কমেন্ট অনেকেই করেন, আজকে 4-5 জনকে ব্যান করতে হয়েছে, এটা আমার খুব কষ্ট হয়েছে, বিকজ আমি আসলে ব্যান করতে চাই না, কারণ প্রত্যেকটা মানুষকে আমি অনেক ভালোবাসি। বাট আপনারা যখন আসলে শো এর বাইরে গিয়ে ডিফারেন্ট টাইপের কমেন্ট করেন, তখন অন্য কেউ আসলে একটু বিরক্ত হয়, সারা আবার আমার কি ইনবক্সে লিখে। রুবাইদ বলছে ভয়ঙ্কর মিউজিক ব্যবহার করবেন, ব্যাপারটা আমার মাথায় থাকবে, বাট এখানে কিছু কপিরাইটের ইস্যুস থাকে, সো দ্যাট আমি অনেক সময় ইউজ করতে পারি না, বাট আমি ইন ফিউচার এটা নিয়ে কাজ করব। আস্তে আস্তে শোটা ডেভেলপ হচ্ছে, বিকজ আমি তো সবসময় এফএম রেডিওতে শো করেছি, এখন আস্তে আস্তে আমি আমার হোম স্টুডিও থেকে কিছু শো করছি, যেদিন আমার ছুটি থাকে। আমার বিশেষ করে জাগো এফএম এর যে লিসেনাররা, তাদের কথা মাথায় রেখে, বিকজ আমাকে জাগো এফএম 94.4 এ প্রচুর লিসেনার আমাকে অনেক নতুন নতুন শো এর আইডিয়া দেয়, তো সেই শোগুলো আমি হোম স্টুডিও থেকে করার চেষ্টা করছি। এন্ড জাগো এফএম 94.4 এ কালকে আমার শো আছে লাভ স্টোরি, রাতে ঠিক 10টা থেকে 1টা। সো শোনার আমন্ত্রণ রইল, ভালোবাসার গল্প। কালকে 10টার সময় টিউন করবেন, একটা না, এখন আমি এই সিজন 2টা রাত 10টা থেকে 12টা পর্যন্ত করবো, 2 ঘন্টার একটা শো প্রতি শনিবার দিন। সো হোপফুলি কালকে আপনি টিউন করবেন জাগো এফএম 94.4 ঠিক রাত 10টায় এবং শুনবেন। একই সঙ্গে আমার এই ফেসবুক পেজ থেকে লাইভটা দেখতেও পাবেন, জাগো এফএম এর ফেসবুক পেজ থেকেও আপনারা লাইভটা দেখতে পারবেন। একজন অতিথি আসবেন তার জীবনের ভালোবাসার গল্প বলতে। সো ভালোবাসা নিয়ে গল্প শুনতে কার না ভালো লাগে, সুখ হোক দুঃখের হোক। তো আপনার জীবনের ভালোবাসার গল্পটাও এফএম রেডিও জাগো এফএম 94.4 এ বলতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য টাইপ করতে হবে RLS, ভূত স্টুডিওর জন্য RBS, আর লাভ স্টোরির জন্য RLS, B ফর ভূত আর L ফর লাভ। সো RLS স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন, প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। এই হচ্ছে ঘটনা আর কি। সো আজকে যারা শুরু থেকে ছিলেন তাদেরকে ধন্যবাদ, যারা মাঝপথে জয়েন করেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা শেষে জয়েন করেছেন তারা ভিডিওটা দেখতে পারেন, এখন না হলে পরে দেখতে পারেন, সমস্যা নাই, লাইভটা থেকে যাবে আমার পেজে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন।
থ্যাঙ্কস আ লট এতক্ষণ যাবত আমাকে সহ্য করার জন্য। শুক্রবার রাতটা চলে গেল, সো কালকে থেকে একটা নতুন সপ্তাহ শুরু। নতুন একটা সপ্তাহ মানে নতুন কিছু ইচ্ছে, নতুন কিছু চ্যালেঞ্জ। সো সবকিছু নিয়ে নতুন সপ্তাহটা খুব ভালো কাটুক, চমৎকার ভাবে পরিবারকে নিয়ে কাটুক। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, একটু নিরাপদে থাকবেন, মাস্কটা ব্যবহার করবেন, এবং আপনি যেখানে যান মাস্কটা এই জন্য ব্যবহার করবেন কারণ কোভিড-19 এর একটা বলা হচ্ছে সেকেন্ড ওয়েভ আসছে। সো এটা এখন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও আমরা যদি সতর্ক থাকি, ইনশাল্লাহ আমরা এই যাত্রায় বেঁচে যাব। সো বেঁচে থাকার চেষ্টাটা কে না করে, সো সবাই নিজেরা করি, অন্যকেও সাবধান করি। থ্যাঙ্কস আ লট। শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।